হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের অনলাইন ব্যাচ 2025 এর একটি ক্লাসে। আমি আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো প্রিয় শিক্ষার্থীরা। একটু আমাকে জানাও যে ভাইয়ার কথাগুলো তোমরা লাউড এন্ড ক্লিয়ার প্রপারলি শুনতে পাচ্ছ কিনা, এবং বোর্ডের যে লেখাটি দেখতে পাচ্ছ অনলাইন ব্যাচ 2025 নাই বাট এইচএসসি 25 বাংলা ইংরেজি আইসিটি যে লেখাগুলো আছে বোর্ডে পরিপূর্ণ দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। ওকে, আমাদের সাথে অনেকে জয়েন করেছে অলরেডি। মন্দিরা আমাদের সাথে আছে, রাবেয়া আফরোজ আছো, অন্তর হাওলাদার আছে, দেন আজিজুল ইসলাম রনি আমাদের সাথে আছে, দিঘি, ফাহিমা, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। সবাই কেমন আছো, কেমন যাচ্ছে তোমাদের সবকিছু একটু প্লিজ এক এক করে আমাকে জানিয়ে দাও। ওকে, সো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার প্রতি শান্তি বর্ষিত হোক, ভাইয়ার প্রতিও শান্তি বর্ষিত হোক, আমরা সকলে যাতে ভালো থাকি। ঠিক আছে, ওকে। ইয়েস, আজিজুল ইসলাম, জি ভাই, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আজিজুল। জাহিদুল ইসলাম রয়েছে, রুবাইদা রয়েছে, ফারহানা ইয়াসমিন রয়েছে। ওকে ফাইন। আজকে আমরা অনেকদিন পরে ক্লাস করতে আসছি। ভাইয়ার ক্লাস তোমরা কতদিন পরে পাচ্ছ? মেবি 1 মান্থ, ভাই যদি ভুল না করে থাকি। প্রায় 1 মাস পরে আজকে তোমাদের সাথে ক্লাস করতে আসছি, অনেকদিন পরে অনেকদিন পরে। ইয়েস, হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই, ভালো আছো? ভাইকে জানাও একটু আমরা সবাই কেমন আছি, শারীরিকভাবে মানসিকভাবে সবাই কেমন আছি একটু আমাকে প্লিজ জানিয়ে দাও। কুমিল্লা থেকে অনাজ বলছে, অনেকে নতুন জয়েন করেছো মেবি। সো আমরা একটু সময় দিব, আমাদের 3:59 বাজে, ঠিক 4:01 দিকে ক্লাসটা আমরা শুরু করে দিব, সো দ্যাট আমরা যাতে সবাই ক্লাসে সুন্দর মতো করে করতে পারি সেই ব্যবস্থা বা সেই প্রিপারেশন আমরা নেওয়ার চেষ্টা করবো এর মধ্যে। তানিশা তিলাত, ওয়ালাইকুম আসসালাম তানিশা। বেশ ভালো। হ্যাঁ ভাইয়া, বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া বেশ ভালো আছি, অনেকদিন পরে, ইয়েস অনেকদিন পরে চলে এসেছি। ভাইয়ার একটু ব্যস্ততা যাচ্ছে, ভাইয়ের এক্সাম একটু মোটামুটি ব্যস্ততা বলতে কি, তোমার যখন তোমাদের ক্লাসগুলো থাকে তখন একটু ব্যস্ততা আসলে যায়, সন্ধ্যার পরে ফ্রি হয়ে যায়, বাট সন্ধ্যার পরে তোমাদের ক্লাসগুলো 5:30 পর্যন্তই থাকে। এনিওয়ে আমরা নেওয়ার চেষ্টা করবো আজকে তোমাদের সাথে ক্লাস। নেক্সট উইকে হয়তো আরো একটা ক্লাস থাকতে পারে, যদি বেঁচে থাকি তখন আবার দেখা হবে। বাট আজকের ক্লাসটা আমরা বেসিক্যালি যে টপিক নিয়ে কথা বলবো সেটা দেখো, বাংলা ইংরেজি আইসিটির তোমাদের যে মিথস অ্যান্ড লিটারেচার, তোমাদের ইউনিট নাম্বারটা আই হোপ এখন মিলবে, কজ তোমাদের বই বের হয়ে গেছে। সে বইয়ের সাথে ইউনিট 3 মিলে কি একটু আমাকে জানাও যে ইউনিট 3 এবং তোমাদের বইয়ের ইউনিট 3 সেটা কি ঠিক আছে কিনা। ঠিক না থাকলেও ভয়ের কোনো কারণ নাই, বাট কন্টেন্ট তোমাদের সেমই থাকবে। লেসন বলি বা ইউনিট নেম বলি, এগুলো সম্পূর্ণ সেম থাকবে, তোমাদের এক্ষেত্রে কোনো পার্থক্য তৈরি হবে না। সো বেসিক ক্লাস আমরা পড়বো হচ্ছে মিথস অ্যান্ড লিটারেচার। আমাদের সাহিত্য নিয়ে আজকে আমরা কিছু জিনিস জানার চেষ্টা করব, এবং মিথস মানে হচ্ছে পৌরাণিক কিছু কাহিনী সম্পর্কে আমরা দেখার চেষ্টা করব আজকে। কি কি জানবো আমরা? মিথ, ইউনিট নেম হচ্ছে মিথস অ্যান্ড লিটারেচার। আমরা ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের দাদারা, নানারা, আমাদের বাবারা, মায়েরা কি মানে অনেক রকমের রূপকথার গল্প বলতো না? বা আমরা যখন আমাদের এই যে বাংলা সিনেমা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি যখন দেখতাম, আমরা এই পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবিতেও কি তোমার হচ্ছে অনেক ধরনের গল্প আমরা দেখতে পেতাম না? এই গল্প মানে বিভিন্ন জিনিসের উপর বেস করে গল্পগুলো হয়। বা এই যে আমাদের বলে যে হচ্ছে কি বলে এটাকে, নাগ নাগিনীর গল্প আমরা যখন দেখতাম ছোটবেলায়, তারপরে তো সাপের মাথায় তোমার হচ্ছে মণি পাওয়া যায়। যে আমরা শুনতাম ছোটবেলায় যে মণি, যার যে সাপের মাথায় মণি, সেই সাপ যদি আমরা কখনো খুঁজে পাই তার জীবনে সকল সকল সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, সে অনেক বড়লোক হয়ে যাবে। এই ধরনের নানান গল্পগুলো আমরা শুনতাম, বা আমাদের ছোটবেলায় নানুরা দাদারা হচ্ছে এই ধরনের গল্পগুলো বলে যেত। সো এই রিলেটেড গল্পগুলোকে বলা হয় মিথস, মানে পৌরাণিক কাহিনী। আজকে আমরা সেই পৌরাণিক কিছু কাহিনী জানার চেষ্টা করব। অলসো আমরা লিটারেচার, আমাদের সাহিত্যের যে কবিতাগুলো রয়েছে, কবিতা বা গল্পগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা দুটো লেসন কভার করব, মিথস অ্যান্ড লিটারেচার। তোমাদের 4টা ইউনিট রয়েছে। প্রথমে তোমাদের হচ্ছে ইউনিট 1 মানে লেসন 1, লেসন 2, এই দুটো কভার করবো, এন্ড লেসন 3, 4 এটা তোমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সেই দুটো লেসন আমরা কভার করার চেষ্টা করবো। বেসিক ক্লাসের প্রথম লেসন বেঙ্গলস ফেস, অর্থাৎ বাংলার মুখ, এই লেসনটা আমরা কভার করব। এন্ড অরফিউজ, একটি পৌরাণিক কাহিনী, একটা গল্প, সে গল্প একটা জাস্ট আমাদের খুব ছোট একটা লেসন। আজকের কন্টেন্ট গুলো খুবই ছোট, বাংলার ফেস একটু কম, মানে তেমন একটা বড় লেসন না, খুবই ছোট লেসন। অরফিউজ তার থেকেও ছোট লেসন, তেমন কিছুই না, সেখানে একটা ফিল ইন দ্য গ্যাপস আছে। আমরা গল্পটা দেখার চেষ্টা করবো, সেখান থেকে গল্পটা কি, অরফিউজ গল্পটা কি সেটা একটু শুনবো, এবং তোমাদের আজকে একটা সারপ্রাইজ দিব সেই যখন অরফিউজ আমরা পড়বো, সেই অরফিউজের ক্ষেত্রে। ঠিক আছে, ততক্ষণ আমরা একটু মনোযোগ দিয়ে বেঙ্গল স্পেস এই পার্ট বা এই লেসন 1টা একটু আমরা ভালো মতো পড়ার চেষ্টা করি। সবাই যে সারপ্রাইজ দিব সেটা মাথার মধ্যে এখন আপাতত রেখো না। বেঙ্গল স্পেসটা আমরা আগে ভালো মতো করে শিখি, দেন যখন অরফিউজ পড়তে যাব তখন একটু ভাইকে মনে করে দিবে সারপ্রাইজটা কি ছিল ভাইয়া। এনিওয়ে, সো বেঙ্গল স্পেস, বেসিক্যালি বেঙ্গল স্পেস বলতে বোঝা হচ্ছে কি, বাংলার মুখ।
আমাদের বাংলা সাহিত্যকে অনেক কবি সাহিত্যিক রয়েছে যারা সমৃদ্ধ করেছে। এর মধ্যে অনেক বিখ্যাত একজন কবি হচ্ছে জীবনানন্দ দাশ। তো জীবনানন্দ দাশ তোমার হচ্ছে আমাদের বাংলার মুখ নামে একটি কবিতা উনি হচ্ছে লিখে গেছে, এবং ওই কবিতাতে উনি বাংলাদেশ সৌন্দর্যগুলো রয়েছে, বাংলার কিছু হিস্ট্রি বা বাংলার সৌন্দর্যগুলো নিয়ে উনি কবিতাতে উপস্থাপন করেছে। তো বেসিক্যালি ওই কবিতার আন্ডারেই এই লেসনটা আমাদের এখানে সাজানো আছে। প্রথমত কবিতা তোমরা যখন বইটা খুলবা, বইয়ের পেজ নাম্বারটা হয়তো মিলবে না ভাইয়ার সাথে, বাট তোমরা যখন ইউনিট 3 তে যাবা, বেঙ্গল ফেস এই লেসনে যাবা, তোমরা একটা কবিতা দেখতে পাবা, জীবন আনন্দ দাশের সেই বাংলার মুখ আমি দেখিয়েছি, এই কবিতাটা দেখতে পাবা। কবিতার ইংলিশ ট্রান্সলেশনটা উপরে দেওয়া আছে, একটু নিচে যখন পেজ উল্টাবা তোমরা দেখবে যে বাংলা ট্রান্সলেশনও তোমাদের সেখানে দেওয়া আছে সুবিধার্থে। তো আমরা বাংলা ট্রান্সলেশনটাও দেখবো, ইংলিশ ট্রান্সলেশন সবকিছু ভেঙে আজকে পড়ার চেষ্টা করব, এবং এই কবিতার থিমটা কি, এই থিমটা সম্পর্কে আজকে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমত চলো আমাদের থিম অফ দ্য পয়েম, এই যে বাংলার মুখ আমি দেখিয়েছি বেঙ্গল ফেস, এই বেঙ্গল ফেসের এই কবিতার থিমটা কি, এই থিমটা এখন আমরা জানার চেষ্টা করি। বাট তার আগে জানাও ভাইয়া কি হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ নীলিমা, একটু আমাকে জানাও যে ভাইয়া তোমরা প্রস্তুত আছো কিনা ক্লাসটি করার জন্য, এখন প্রস্তুত কিনা সবাই? প্রস্তুত থাকলে আমরা ডিরেক্টলি থিমে চলে যাব। আমরা এখন থিমে আলোচনা করার আগে, বেসিক থিমে যাওয়ার আগে থিম এবং সামারির পার্থক্যটা একটু জানবো। থিম এবং সামারির পার্থক্যটি একটু জানবো। তোমাদের যখন প্রমোশনাল ক্লাসটা হয়েছিল, আমাদের একদম শুরুতে অনলাইন ব্যাচ শুরু হওয়ার আগে যে প্রমোশনাল ক্লাসটা হয়েছিল এই অনলাইন ব্যাচ নিয়ে, সেখানে ভাই থিম এবং সামারি নিয়ে একটা পার্থক্য বলেছিলাম। তোমরা কি কেউ আমাকে জানাতে পারবে যে থিম এবং সামারির পার্থক্যটা কি আসলে? হ্যাঁ, আমরা অনেকেই থিম এবং সামারিকে একই রকম মনে করি, একই রকম ভাবে উপস্থাপন করি, কিন্তু হ্যাঁ ছোট করে লিখতে হবে, বাট একটু পার্থক্য আছে এই দুইটি টার্মের মধ্যে, সামারি এবং থিমের মধ্যে। তো পার্থক্যটা কি? মিথস মানে হচ্ছে পৌরাণিক কাহিনী, রূপকথার যে গল্পগুলো আমরা বলি না মিথ, সো মিথ মানে পৌরাণিক কাহিনী, যেগুলো সত্য না, মানুষ গল্পের মাধ্যমে, মানুষের মুখে মুখে গল্পের মাধ্যমে ছড়িয়ে গেছে, এগুলো সত্য কাহিনী না, হয়তো সত্য হতেও পারে, বাট পৌরাণিক কাহিনী এগুলো হচ্ছে তোমার গল্পের মতো করে আমরা বলি, স্টোরি, একটা স্টোরির মতো করে এটাকে আমরা হচ্ছে বলে থাকি। ওকে, ইয়েস, সবাই রেডি আছো? একটু আগে তাহলে জানো যে থিম এবং সামারির পার্থক্যটা কি বেসিক্যালি। ওকে, থিম, হ্যাঁ সবাই রেডি আছো, বুঝতে পারছি। এবার জানাও যে আমার থিম এবং সামারির পার্থক্যটা কি। ওকে, ওকে, সারমর্ম, ইয়েস, থিম মানে সারমর্ম, ঠিক আছে, বাট সামারি পয়েমের থিম হয়, প্যাসেজের সামারি হয়, পয়েমের থিম হয় না। আমাদের পয়েমেরও কিন্তু সামারি হতে পারে, পয়েমের থিম আমরা, ঠিক আছে, পয়েমের থিম হয়, কিন্তু সারাংশ সারমর্ম, ফাইন, ইটস ট্রু, বাট পার্থক্যটা বেসিক্যালি হচ্ছে, একটু দাঁড়াও, ওকে, পার্থক্যটা হচ্ছে, দেখো সামারি মানে কি বোঝায়, সামারি বলতে বুঝে হচ্ছে কোন একটা বড় জিনিসকে, একটা প্যাসেজকে, মনে করো একটা বড় প্যাসেজ, একটা বড় কবিতাকে যখন আমরা ছোট করে উপস্থাপন করি, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের সামারি। যখন একটা বড় প্যাসেজ আমরা ছোট করে উপস্থাপন করি, সেটা আমাদের কি সামারি। যেমন আমরা আমাদের ইংরেজি প্রথম পত্রে যখন একটা বড় লেসন থাকে, ওই লেসনটা কি করি, বলো না যে এই 70 বা 80 ওয়ার্ডস এর মধ্যে রাইট আ সামারি অন দিস টপিক বিটুইন 70 to 80 ওয়ার্ডস, এই 70 থেকে 80 ওয়ার্ডস এর মধ্যে সামারি লিখতে বলা হয়ে থাকে। তো সামারি বেসিক্যালি হচ্ছে জাস্ট ছোট করে প্যাসেজটা ছোট আকারে বর্ণনা করা হচ্ছে আমাদের সামারি। আর হ্যাঁ সামারি। আর থিম মানে কি? থিম মানে হচ্ছে যেই জিনিসটা আমরা পড়েছি ওইখান থেকে আমরা কি শিক্ষা পেলাম, আমাদের শিক্ষাটা কি, সেটা হচ্ছে আমাদের থিম। সেটা হচ্ছে যেমন আমাদের একটা যদি গল্পের কথা বলি, যেমন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, যেমন কচ্ছপ এবং খরগোশের গল্প। সো এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? এখান থেকে শিক্ষা পেলাম যে আমরা যদি এক টানা কোনো জিনিস শুরু করি, না থেমে যদি চালিয়ে যাই, তখন আমাদের সফলতা অবশ্যই আসবে। বা আমরা যদি থার্স্টি কোয়ের কথা বলি, তৃষ্ণার্ত যে কাক, সেই কাকের থিমটা কি, আমরা শিক্ষা পেলাম হচ্ছে চেষ্টা করে গেলে, মানে আমার যখন প্রয়োজন হবে, যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, হোয়াট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। আমার ইচ্ছা আছে, ইচ্ছা যদি না থাকে কখন আমি কোনো জিনিস অর্জন করতে পারবো না। সো ইচ্ছা থাকলে উপায় হয়, এটা আমার শিক্ষা, এটা হচ্ছে আমার থিম। কিন্তু আমি যদি ওই গল্পটাকে ছোট আকারে উপস্থাপন করি, থিম না, শিক্ষা কি পেলাম সেটা না,
ছোট করে উপস্থাপন করা হচ্ছে বেসিক্যালি আমাদের সামারি। সো সামারি হচ্ছে ছোট করে উপস্থাপন করা, আর থিম হচ্ছে ওই গল্প থেকে কি শিক্ষা পেলাম সেটা। আমরা কবিতার এখন থিমটা দেখার চেষ্টা করি যে বাংলার মুখ আমি দেখিয়াছি, এই কবিতার থিমটা কি বুঝাতে, আমাদের জীবন আনন্দ দাশ কি বুঝাতে চেয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো কি বলছে এখানে, আমাদের দেখো যে জীবন আনন্দ দাশ, আমরা অনেকেই ছোটবেলা তাকে দেখে আসছি, তারপর আবার দেখে রাখো যে কেমন উনি দেখতে কেমন ছিল, জীবন আনন্দ দাশ। তোমাদের প্রিয় কবির নাম কি একটু ভাইয়াকে জানাও, তোমাদের প্রিয় কবির নাম কি? ভাইয়ার প্রিয় কবি হচ্ছে ইয়েস জীবনানন্দ দাশ ভাইয়ার পছন্দের একজন কবি, অলসো তোমার হচ্ছে কাজী নজরুল ইসলাম, এই দুজন ভাইয়ার হচ্ছে খুবই পছন্দের কবি। তোমাদের পছন্দের কবির নাম কমেন্ট করে ভাইয়াকে জানাতে পারো। ওকে, আই হ্যাভ সিনস বেঙ্গলস ফেস ইজ আ ট্রান্সলেশন অফ জীবন আনন্দ দাশ বেঙ্গলি পয়েম, বাংলার মুখ আমি দেখিয়াছি 1899 থেকে 1954, মানে তার জীবন আনন্দ দাশের তোমার হচ্ছে জীবনকাল এই সময় থেকে এই সময়। তোমাদের বাংলা কবিতাতে হয়তো বা কোনো কবিতার যে কবির সাল এমসিকিউ থেকে এটা চলে আসতে পারে। সো দেখো, বাংলার মুখ আমি দেখিয়াছি বা আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, এটা হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়াছি, এই কবিতার একটা ট্রান্সলেশন, একটা কি ট্রান্সলেশন। দ্য পোয়েম সেলিব্রেটস দ্য ডাইভার্স বিউটি অফ বাংলাদেশ নেচার, মানে এই কবিতা কি বুঝায়? সেলিব্রেটস বলতে বুঝে হচ্ছে কি উপস্থাপন করতেছে, কি প্রকাশ করতেছে। কবিতা প্রকাশ করতেছে হচ্ছে দ্য ডাইভার্স বিউটি অফ বাংলাদেশ নেচার, বাংলাদেশের যে সুন্দর বৈচিত্র্যায়ন যে সৌন্দর্য রয়েছে, বৈচিত্র্যপূর্ণ যে সৌন্দর্য রয়েছে, এই বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য হচ্ছে এই কবিতাটা জীবন আনন্দ দাশ প্রকাশ করতে চেয়েছে। উইথ দ্য পয়েট অ্যাসার্টিং দ্যাট বেঙ্গলস বিউটি ইজ আনপ্যারালালড, বাংলার যে সৌন্দর্য, বাংলার সৌন্দর্য হচ্ছে কি তোমার আনপ্যারালাল, মানে কোন জিনিসের সাথে কি তোমার মানে সমান্তরাল করা যাবে না, মাপা যাবে না, অতুলনীয়, তুলনা করা যাবে না। সো আনপ্যারালাল বলতে বুঝে হচ্ছে বাংলার সৌন্দর্য কখনোই কোনো জিনিসের সাথে তুলনা করা যাবে না। ওকে, the poet expresses the timeless and enchanting nature of Bengal's beauty, কবি কি প্রকাশ করতে চেয়েছে? দ্য পয়েট এক্সপ্রেসেস, প্রকাশ করতে চাচ্ছে বা প্রকাশ করে, টাইমলেস এন্ড এনচ্যান্টিং নেচার অফ বেঙ্গলস বিউটি, বাংলার যে সৌন্দর্য রয়েছে। টাইমলেস মানে কি? যে সৌন্দর্য কখনোই শেষ হয়ে যাবে না, নিঃশেষ, মানে একদমই শেষ হবে না, মানে সব সময় এমন সৌন্দর্য যেটা সব সময় থাকবে, সবসময় উপস্থিত থাকবে মানুষের মনে, বাংলার সৌন্দর্যের মধ্যে উপস্থিত থাকবে। এন্ড এনচ্যান্টিং নেচার অফ বেঙ্গলস বিউটি, এনচ্যান্টিং বলতে বোঝা হচ্ছে মনোমুগ্ধকর। কবিতা, এই কবিতার মধ্যে কবি বাংলার সৌন্দর্য মানে মনোমুগ্ধকর যে সৌন্দর্য রয়েছে সেটা উপস্থাপন করতে চেয়েছে, উনি প্রকাশ করতে চেয়েছে। হুইচ হ্যাজ বিন আ সোর্স অফ স্ট্রেংথ ফর ইটস পিপল থ্রু আউট হিস্ট্রি, মানে এটা হচ্ছে বাংলার যে সৌন্দর্য, এই বাংলার সৌন্দর্য হচ্ছে বাংলার মানুষের শক্তির উৎস। আমাদের যে সৌন্দর্যগুলো রয়েছে বাংলাদেশের মধ্যে, এই সৌন্দর্যগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের শক্তির উৎস, বা পুরো পৃথিবীতে যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই আমরা, বাংলার সৌন্দর্যগুলো দিয়ে কি আমরা রিপ্রেজেন্ট করতে পারি। বা দেখো, তুমি যদি শহর অঞ্চলে থাকো, তুমি আর গ্রাম অঞ্চলের কথা চিন্তা করে দেখো, শহর এবং গ্রামের একটু ডিফারেন্স দেখো। যে মানুষ শহরে থাকে এবং যে মানুষ গ্রামে থাকে, তাদের বডি স্ট্রাকচার, তাদের জীবন যে তাদের জীবন যে তারা কাটাচ্ছে, সে জীবনের সাথে কিন্তু শহরের জীবন আকাশ পাতাল তফাৎ। তাদের জীবনটা অনেক বেশি সুখের হয়। যে মানুষ গ্রামে থাকে সে শহরে সে একদমই থাকতে পারবে না, বাট যে মানুষ শহরে থাকে সে কিন্তু গ্রামে গিয়ে থাকতে পারবে চাইলে। সো বুঝতে পারতেছো, গ্রামীণ জীবনটা ছিল অন্যরকম, সেখানে বাংলার সৌন্দর্যগুলো হচ্ছে বাংলা মানুষের শক্তির উৎস, সেটা এখানে বোঝানো হচ্ছে। The verses vividly depict the dawn in Bengal, highlighting the interplay of shadows and light in nature, মানে the verses বলতে বোঝা হচ্ছে কবিতার যে লাইনগুলো রয়েছে, পংক্তিগুলো রয়েছে, সেগুলো তোমার হচ্ছে depict মানে কি তুলে ধরে, কি তুলে ধরে? দ্য ডন ইন বেঙ্গল, বাংলাদেশ সকাল যে সৌন্দর্য, মানে একদম ভোরবেলার যে সৌন্দর্যটা রয়েছে সেটা তুলে ধরে। হাইলাইটিং দ্য ইন্টারপ্লে অফ শ্যাডোজ এন্ড লাইট ইন নেচার, এবং আলো ছায়ার যে খেলা রয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে, বা যখন আমরা সকালবেলা হয় বিকেল বেলা হয় আলো ছায়ার একটা খেলা আমরা দেখতে পাই না। এই বিষয়টাকে হচ্ছে উনি কবি সুন্দর, মানে নিজের আবেগ থেকে, নিজের ভালো লাগা ভালোবাসা থেকে এই কবিতা লেখার চেষ্টা করেছে। The poet observes birds still nestled in their nest, বলেছে পাখিরা তাদের বাসায় কি, পাখিরা তাদের বাসা তৈরি করতেছে, nestled in their nest, তাদের বাসা তারা ঠিকঠাক করতেছে, বাসা তৈরি করতেছে। Trees forming leafy canopies and shadows prevailing in areas untouched by sunlight, মানে হচ্ছে ক্যানোপিস বলতে বোঝাচ্ছে শামিয়ানা। আমরা দেখো, ট্রিজ ফর্মিং লিফি ক্যানোপিস, মানে গাছ আমাদেরকে কি দেয়? গাছ আমাদেরকে ছায়া দেয়। শামিয়ানা আমাদের কি করে? আমরা যখন রোদের থেকে বাঁচার জন্য উপরে কোনো জিনিস টাঙাই, যখন কোথাও মাঠে বা যে কোনো জায়গাতে টাঙাই, সেটাকে বলে শামিয়ানা। সো গাছ আমাদের শামিয়ানা কিন্তু টাঙাতে হয় না, গাছের যে ছায়া
ওই ছায়াটা হচ্ছে আমাদেরকে শামিয়ানার কাজ করে দেয়। এজন্য বলেছে যে ট্রিজ ফর্মিং লিফি ক্যানোপিজ অ্যান্ড শ্যাডোজ প্রিভেইলিং ইন এরিয়াজ আনটাচড বাই সানলাইট, মানে কি আমাদের সূর্যের আলো থেকে রক্ষা করতে পারে সেটা এখানে বোঝানো হচ্ছে। দ্য পোয়েম ড্রজ প্যারালালস উইথ টু হিস্টোরিক্যাল ইভেন্টস দ্যাট অকার্ড অ্যাট ডন, মানে হচ্ছে এই কবিতার মধ্যে তোমরা দেখবা আমাদের জীবন আনন্দ দাশ যে কবিতার কথা বলেছে, এই কবিতাতে তুমি দুটো ঘটনা দেখতে পাবা, দুটো ঘটনা দেখতে পাবা। এক প্রথম ঘটনা কি দেখো, হিস্টোরিক্যাল ইভেন্ট দ্যাট অকার্ড অ্যাট ডাউন, দেখো চাঁদ সওদাগরের গল্প আমরা সেখান থেকে দেখতে পাই, চাঁদ সওদাগরের গল্প আমরা সেখান থেকে দেখতে পাই। চাঁদ সওদাগর কে? সওদাগর বেসিকলি কে? সওদাগর হচ্ছে যারা বিজনেস করে, সওদাগরি বিজনেস মানে তাদেরকে বলা হয় সওদাগর, তারা বিজনেস ব্যবসায়ী বণিক, তাদেরকে বেসিক্যালি সওদাগর হিসেবে আগে মানুষ সম্মাননা দেয় বা বলে থাকে। সো চাঁদ সওদাগর সম্পর্কে আমরা সে কবিতা জানতে পারবো একটু পরে। অলসো বেহুলা লখিনদার, বেহুলা এবং লখিনদার দুজন হাজবেন্ড এবং ওয়াইফ, তাদের যে গল্প, সেই গল্প সম্পর্কে এই জীবন আনন্দ দাশ তার এই কবিতাটি উল্লেখ করে গিয়েছে। কজ চাঁদ সওদাগর তার ব্যবসার খাতিরে এই বাংলাদেশে ঘুরে মুগ্ধ হয়ে গিয়েছিল। অলসো বেহুলা লখিনদার তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য যে নৌকাতে করে এই বাংলার পাশ দিয়ে যাচ্ছিল, বাংলাতে ঢুকেছিল, ওই সমস্ত সৌন্দর্য বাংলার রূপ দেখে সেও মুগ্ধ হয়ে গিয়েছিল। সো বেসিক্যালি দুটো ঘটনা, দুটি দিকের ঘটনা এই কবিতায় উল্লেখ করেছিল জীবন আনন্দ দাশ। A merchant navigating Bengal's rivers experienced the beauty of Bengal during his visit at চম্পাইনগর, মানে ব্যবসার খাতিরে উনি চম্পাইনগর আসছিল, ওই সৌন্দর্য যখন আসছিল তখন বাংলার সৌন্দর্য দেখে উনি একদমই মুগ্ধ হয়ে গিয়েছে। দেখো সিমিলারলি বেহুলা চাঁদস ডটার ইন ল, বেহুলা এবং চাঁদ, বেহুলা কে ছিল? বেহুলা বেসিক্যালি হচ্ছে তোমার চাঁদ সওদাগরের ছেলের বউ ছিল, মানে ডটার ইন ল, তার কি বৌমা ছিল। উইটনেসড দ্য বিউটি অফ বেঙ্গলস হোয়াইল অ্যাকম্পানিং হার ডিজিজড হাজবেন্ড, তার মৃত যে হাজবেন্ড বেহুলা লখিনদার, বেহুলার হাজবেন্ডকে তোমার হচ্ছে সাপে কামড়ে, আমরা হয়তো ছবিটা দেখেছি, একটা বেহুলা লখিনদার ছবি আছে, মুভি আছে, তো ওই মুভিটা তোমরা দেখবা বইয়ের সাথে মিল পাবা। এটা তোমার বেশি এটা থিম, এটা কিন্তু বইয়ে নাই, এই থিমটা কিন্তু এটা থিম, কবিতার থিম, মূল ভাব, এটা তোমরা বইয়ে পাবা না। জাস্ট যখন পরীক্ষাতে আসবে রাইট আ থিম অন দিস পোয়েম, যদি এই থিমটা লিখতে বলো তখন থিমটা তোমরা ওই কবিতার থিমটা এভাবে লিখবা। আমরা একটু পরে পোয়েমের দিকে চলে যাব, কবিতার দিকে চলে যাব, আমরা গল্পটা বইয়ের প্যাসেজটাও একটু পরে পড়বো, জাস্ট থিমটাকে বোঝার চেষ্টা করো। সো দিস ইজ হাজবেন্ড অন রাফট, রাফট মানে ভেলাকে বোঝানো হয়েছে, তার বেহুলা তার স্বামীকে বাঁচানোর জন্য ভেলাতে করে হচ্ছে এই বাংলার নদীর দিয়ে, বাংলার ভেতর দিয়ে সে গিয়েছিল। শি ফেল্ট হার সরো মার্জিং উইথ দ্য সং অফ দ্য থ্রাশ and even the nature of Bengal sympathized with her when she danced before the gods. আমরা একটু পরে জানবো বেহুলা লখিনদারের যে নাচানাচির কথা, কেন সে নাচতেছিল, কেন সে নৌকাতে করে গিয়েছিল, এই সমস্ত গল্প আমরা একটু পরেই আমাদের যে প্যাসেজটা রয়েছে সেখানে আমরা জানতে পারবো। বেহুলা লখিনদারের একটা গল্প আমরা একটু পরে দেখবো। ওকে, চলো আমরা এখন দেখি যে যে কবিতার কথা বলেছো, মানে এতক্ষণ যে কবিতার থিম সম্পর্কে বলতেছিলাম, আই হ্যাভ সিন দ্য বেঙ্গলস ফেস, বাংলার মুখ আমি দেখিয়াছি। এই কবিতাটা আমরা একটু দেখি, আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি যে কি আছে কবিতার মধ্যে। ওকে, দেখো কি বলেছে, বিকজ আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস। কবিতাটা শুরু করার আগে তোমাদেরকে একটু কোয়েশ্চেন করি যে এই কবিতা তোমরা কে কে আগে পড়েছো, বাংলাতে হোক বা ইংরেজিতে হোক, কে কে পড়েছো একটু আমাকে জানাতো দেখি। অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট গুলো মার্ক করে দেন, তোমাদেরকে মার্ক করে দিয়েছি তো, যেগুলো ইম্পর্টেন্ট দেখো হাইলাইট করা আছে, যেই লাইনগুলো হাইলাইটেড ওয়ার্ডস গুলো বা সেন্টেন্স গুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের পরীক্ষার সম্ভাবনা রয়েছে। আর যদি না আসে আসলে হয়তো অন্য কোথাও থেকে আসবে না, বাট আসলে এখান থেকে আসবে, ম্যাক্সিমাম এখান থেকে আসবে, এখান থেকেই যে আসবে নট শিওর, বাট ম্যাক্সিমাম এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। ওকে, বইয়ে পাবা না তো ভাই, এখনো তো বইয়ে যাই নাই, আমরা তো থিম পড়তেছিলাম, বই একটু পরে আমরা যাব, তারপরে আমরা হচ্ছে প্যাসেজটা দেখবো, পাবো ইনশাল্লাহ। অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট গুলো ফাইন, ওকে গ্রেট, যারা পড়েছো থ্যাংক ইউ সো মাচ। এখন আরেকবার পড়ার চেষ্টা করি। দেখো বাংলার সৌন্দর্যটা, যখন আমি ছোটবেলায় গ্রামে ছিলাম, আমাদের সত্যি কথা বলতে গ্রামের সৌন্দর্যটা কিন্তু অসাধারণ, এটা তুলনায় করা যায় না, হয়তো অন্য দেশ ঘোরা হয় নাই, বাট স্টিল শহর অঞ্চল এবং গ্রাম অঞ্চলের মধ্যে যদি একটু ডিফারেন্স, মানে আমরা যদি একটু কম্পেয়ার করতে চাই, ডেফিনেটলি কি গ্রাম অঞ্চল আমাদের অনেক বেশি ভালো লাগার জায়গা, শান্তির জায়গা। যখন এই সূর্যাস্ত যে সময়টা হয় বা সকাল বেলা ভোরবেলা শীতকালে যখন আমরা হচ্ছে তোমার উঠতাম, বিশেষ করে শুক্রবার দিন, একটা ঈদের দিনের মতো ছিল শুক্রবার দিন। তোমার শীতকাল বেসিক্যালি তোমার হচ্ছে ডিসেম্বর মাসে 15-20 দিন অ্যাডমিশন, মানে তোমার অ্যানুয়াল পরীক্ষা পরে, বার্ষিক পরীক্ষা পরে একটা ছুটি পেতাম আমরা। ওই ছুটিতে তোমার হচ্ছে যখন
শীতকালের সময় সকালবেলা নাস্তা করেই বের হয়ে যেতাম, এবং সকালবেলা সবাই কি করতো, নাস্তা করে একটু রেস্ট, মানে তখন কাজকর্ম করতো বেসিক্যালি দুপুরে তারা গোসল করে তোমার হচ্ছে ইয়েতে যেত, কি বলে এটা, মানে আমাদের যে ক্ষেতগুলো রয়েছিল তোমার, যেখানে হচ্ছে ধান ক্ষেত, মানে ধান ছিল, ধান চাষ করতাম। ওই ধান তো তোমার হচ্ছে কেটে ফেলতো শীতকালে, তখন ডিসেম্বর মাসে কেটে ফেলতো, তখন সেখানে খালি ছিল একদম, মানুষ রোদ পোহাতে যেত, বিকেল বেলা আড্ডা দিতে যেত। তো ওই সময়টা ছিল খুবই ভালো একটা সময়, সেখানে খেলতাম আমরা, এক পাশে মানুষ আড্ডা দিচ্ছে, কথাবার্তা বলছে, কেউ গ্রামের মানুষ তোমার উকুন বাছে মাথার মধ্যে। তো তাদের আড্ডা দেওয়ার বিষয় হচ্ছে এরকম, কথাবার্তা বলতো, আড্ডা দিত, মজা করতো, পাশাপাশি আমরা খেলাধুলা করতাম। তো ওই দিনগুলো ছিল খুবই ভালো লাগার, খুবই ভালো, আসলে খুব ভালো লাগার সময় ছিল। বাট ওই সময়টা এখন আর একদমই পাচ্ছি না, নানান দিকে ব্যস্ততার কারণে, বিভিন্ন জিনিসের কারণে হচ্ছে সময়টা সুযোগ হয়ে উঠতেছে না। বাট স্টিল গ্রামের জীবন এটা আসলে আনকম্পারেবল। দেখো কি বলছে, বিকজ আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, যেহেতু আমি বাংলার মুখ দেখে ফেলেছি, আই উইল সিক নো মোর, আমার আর কিছু দেখার প্রয়োজন নাই। বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই পৃথিবীর মুখ আমি আর দেখতে চাই না। মানে কি বুঝাচ্ছে কবি বুঝাতে চাচ্ছে যে বাংলার মুখ যেহেতু দেখে ফেলছে, পৃথিবীর মুখ আর দেখার প্রয়োজন নাই। মানে বাংলার সৌন্দর্য হচ্ছে পৃথিবীর সবচাইতে মানে সুন্দর বাংলাদেশ, বাংলার রূপ এর থেকে সুন্দর কিছু হইতে পারে না। আমরা যখন একদম টপ লেভেল সুন্দর কিছু দেখে ফেলবো, পরে যখন একটু খারাপ, মানে একটু কুৎসিত, একটু আগলি জিনিস দেখবো, তখন আমাদের আর কিছু ভালো লাগবে না। টপ জিনিস যেটা দেখে ফেলছি, এর থেকে যখন উপরের জিনিস নেয়, তাহলে পরের জিনিসের প্রতি কি হয় না, আমাদের আর ইন্টারেস্ট জাগে না। তেমনি এই কবি বলতে চাচ্ছে যে বাংলার রূপ আমি দেখে ফেলছি, তা আলটিমেটলি আমার আর পৃথিবীর রূপ দেখার কোনো ইচ্ছা নাই। দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট এনিথিং মোর বিউটিফুল টু শো মি, মানে বলছে পৃথিবীতে আর এমন কিছু নাই যেটা আমাকে দেখতে পারবে বা আমাকে দেখাতে পারবে, এর থেকে সুন্দর কিছু পৃথিবীতে আর নাই, তা আমি পৃথিবীর আর অন্য কিছু দেখতেও চাই না। Waking up in darkness, gazing at the fig tree, I behold dawn's shadows roosting under huge umbrella like leaves. কি বলতে চাচ্ছে দেখো, ওয়েকিং আপ ইন দ্য ডার্কনেস, আমার অন্ধকারে যখন আমরা ঘুম থেকে উঠি বা জাগি, গেজিং এট দ্য ফিগ ট্রি, ঘুম থেকে উঠে আমরা যখন, ফিগ ট্রি বলতে বোঝাচ্ছে এখানে ডুমুর গাছকে বোঝানো হচ্ছে। ডুমুর গাছ, আমার ডুমুর গাছ থেকে, মানে গাছ তো আমরা সকলেই চিনি। তো ডুমুরের ছোট ছোট ফল পাওয়া যায়, লাল হয়, লাল হওয়ার পর ওই ফলগুলো খাওয়াও যায়। আমরা ছোটবেলায় খেতাম, প্রথমে সবুজ থাকে, দেন তোমার হচ্ছে এটাকে পাকলে লাল হয়, সেটা খেতেও মোটামুটি খুব একটা টেস্টি না, বাট স্টিল খাওয়া যায়। তো ফিগ ট্রি, তোমার ডুমুর গাছ ছিল, সেখানে তাকিয়ে থাকতো, গেজিং মানে তাকিয়ে থাকা। আই বিহোল্ড ডাউন সোয়ালোজ রুস্টিং আন্ডার হিউজ আমব্রেলা লাইক লিভস, মানে তোমার হচ্ছে যখন সকালবেলা ঘুম থেকে উঠতো কবি, ঘুম থেকে উঠে দেখতো যে হচ্ছে গাছের যে বড় বিশাল ডুমুর গাছটা রয়েছিল, ওই গাছে অনেক বড় গাছ হয়, সেই গাছের পাতাগুলো তোমার ছায়া দেয়, আমব্রেলার মতো করে ছায়া দেয়, আমব্রেলার মতো করে ছায়া দেয়, এবং সেখানে সোয়ালোজ মানে দোয়েল পাখিকে বোঝানো হচ্ছে, সকাল ভোরের দোয়েল, ডন ডাউন সোয়ালোজ বলতে বোঝা হচ্ছে ভোরের দোয়েল পাখি। ভোরের দোয়েল পাখি ওই গাছে সকালে উঠে কি করে, রেস্ট করে, তোমার হচ্ছে বিশ্রাম করতো বা দাঁড়িয়ে থাক, মানে সেখানে রেস্ট করতো, বসে থাকতো, বা গাছে বসে সে কি করতো, বিশ্রাম করতো। আন্ডার হিউজ আমব্রেলা লাইক লিভস, মানে তোমার হচ্ছে ছাতার মতো বড় যে গাছটা রয়েছিল, সেই গাছে বসে, পাতাগুলোর সামনে বসে ছাতার মতো দেখতে, সেখানে বসে পাখি বিশ্রাম করতো এবং সেখানে সে গান গাইতো। এরপরে দেখো, আই লুক অ্যারাউন্ড মি অ্যান্ড ডিসকভার আ লিফি ডোম। কবি বলছে আমি আমার চারদিকে মানে যখন সে চারদিকে তাকাচ্ছে, কবিতার চারদিকে তাকাচ্ছে, অ্যান্ড ডিসকভার আ লিফি ডোম, সে কি আবিষ্কার করতে পারছে, ডিসকভার সে কি আবিষ্কার করতে পারতেছে, এ লিফি ডোম, একটা কি পাতার স্তূপ দেখতে পাচ্ছে। লিফি মানে বুঝে হচ্ছে এখানে পাতা, ডোম মানে হচ্ছে আমাদের কি স্তূপ। তো একটা পাতার বা পল্লবের স্তূপ কি কবি সবসময় দেখতে পেত, যেদিকে তাকাচ্ছে সেদিকে পাতার স্তূপ, বা তোমার হচ্ছে বাংলার যে সৌন্দর্যগুলো এখানে বেসিক্যালি সেটা এখানে বোঝানো হচ্ছে। এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে ডিসকভার বা ইনভেনশন, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ডিসকভার কেন সেখানে আমাদের ইনভেনশন ইউজ করেনি। ওকে, ডিসকভার অ্যান্ড ইনভেনশন। ইনভেনশন হচ্ছে আমাদের এমন জিনিস যেটা পৃথিবীতে আগে কখনোই ছিল না, সেটা হচ্ছে আমাদের ইনভেনশন। মানুষ যখন সেটাকে উদ্ভাবন করে, যখন তৈরি করে, সেটা হচ্ছে আমরা ইনভেনশন দিকে যাব। যেমন এই যে আমাদের স্মার্ট বোর্ড, এটা কি পৃথিবীতে আগে ছিল? পৃথিবীতে আগে কখনো ছিল না। সো এটা একটা কি ইনভেনশন, আমাদের মানে উদ্ভাবন, মানুষের একটা উদ্ভাবন। আর ডিসকভার হচ্ছে এমন জিনিস যেটা পৃথিবীতে আগে ছিল না, সরি আগেই ছিল, মানুষ পরবর্তীতে খুঁজে পাইছে, সেটা হচ্ছে আমাদের ডিসকভার। কথা কি বুঝতে পারছো? যেমন আমি যদি বলি যে এখানে একটা কলম আমি একটা টেবিলের নিচে পড়ছিল, সো আমি কি বলবো, আই ইনভেন্টেড দ্য পেন বলবো? না, আমি বলবো আই ডিসকভার্ড দ্য পেন। মানে আমি কলমটা আমি খুঁজে পেয়েছি, আগেই ছিল এখানে, এসে একটা নতুন করে খুঁজে পাইছি। যেমন কলম্বাস
ডিসকভার্ড দ্য আমেরিকা বলা হয়ে থাকে, যদিও কলম্বাস আমেরিকায় আবিষ্কার করেনি, অন্য এর আগেও কিছু ব্যক্তি ছিল তারা আবিষ্কার করছে। পরবর্তীতে কলম্বাস একজনের লেখার মাধ্যমে, একজন তোমার সাহিত্যিক যে কলম্বাসের নাম ধরে সেটাকে উপস্থাপন করছে, পরবর্তীতে পৃথিবীতে সেটা ছড়িয়ে পড়ছে যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে, বাট ইটস নট ট্রু। সো যেটা বলছিলাম, কলম্বাস ডিসকভার্ড বলেছে, নট ইনভেন্টেড। আমেরিকা আগেই ছিল পৃথিবীতে, জাস্ট সে খুঁজে পাইছে মানচিত্রের মধ্যে, সেটা কি আগে পরে ইনক্লুড করা হয়েছে, সে খুঁজে পাইছে। তেমনি এখানে লিফি ডোম, এটা আগেই ছিল, কবি জাস্ট কি দেখতে পাইছে, পরবর্তীতে খুঁজে পাইছে। বাংলা সৌন্দর্য আগেও ছিল, এখনো আছে, কবি এসে সেটা কি সুন্দর মতো করে উপস্থাপন করছে, দেখতে পেয়েছে, মানুষকে জানাতে পেরেছে। সো বেসিক্যালি হচ্ছে আই লুক অ্যারাউন্ড মি, চারদিকে তাকাই, এন্ড ডিসকভার আ লিফি ডোম, একটা পাতার স্তূপ সে খুঁজে পায়। কিসের পাতা? জাম পাতা, কাঁঠাল পাতা, বট পাতা, হিজল এন্ড অশ্বত্থ ট্রিজ, অল ইন এ হুশ। মানে সবাই কি, মানে হুশ মানে কি, হুশ মানে চুপ, সবগুলো স্তূপ আকারে কি আছে, চুপ করে আছে, মানে মানে নীরবতা পালন করতেছে। খুব বেশি ঝামেলা না, মানে খুব প্রবলেমেটিক ওয়েতে না, একদম সুন্দর মতো করে যে আমরা লাইন বা সাজানো ওয়েতে বলি, সেভাবে তারা চুপ করে আছে, দাঁড়িয়ে আছে, সুন্দর সুন্দর করে সেখানে তারা প্রেজেন্টেড হচ্ছে, এমনটা বোঝাচ্ছে। এরপরে দেখো, শ্যাডোয়িং ক্লাম্পস অফ ক্যাকটাস এন্ড জিওডারি বুশেস। সেখানে বলেছে দেখো, শ্যাডোয়িং ক্লাম্পস অফ ক্যাকটাস, এখানে যে ক্যাকটাস বলতে বুঝতে ফণি মনসা, এবং জিওডারি বুশেস বলতে বুঝতে হচ্ছে আমাদের ছোট ছোট যে ঝোপঝাড় গুলো রয়েছে, ঠিক আছে কিনা, ছোট ছোট ঝোপঝাড়ের প্রতি তোমার শ্যাডোয়িং, এই গাছগুলো তোমার হচ্ছে ছায়া দিচ্ছে। এই যে আমাদের জাম, কাঁঠাল, বট, এগুলো কি বড় গাছ, তাই না? এই ছোট ছোট ক্যাকটাস বলি বা তোমার হচ্ছে জিওডারি বুশ গুলো, বা যে ঝোপঝাড় ঝোপঝাড় ছোট ছোট ঝোপঝাড় গুলো রয়েছে, সেখানে তারা কি বড় বড় গাছগুলো ছায়া দিচ্ছে। এই যে আলো ছায়ার একটা খেলা, একজন আরেকজনকে হেল্প করতেছে, প্রকৃতিও কি করতেছে, একটা বড় গাছ একটা ছোট গাছকে শান্তিতে বা ভালো থাকতে কি হেল্প করতেছে। সো মানে বুঝাতে চাচ্ছে যে আমাদের প্রকৃতিও কি প্রত্যেকে হেল্প করতে সুন্দর আকারে, সবাই সবাইকে সাপোর্ট দিচ্ছে, এমনটা সেখানে বোঝাচ্ছে। When long ago, চাঁদ came in his honeycombed boat. চাঁদ যে আমাদের চাঁদ সদাগর এবং তোমার হচ্ছে বেহুলা লক্ষিন্দারের গল্প চলে আসছে। তো বলছে লং এগো, অনেক অনেক আগে। এটা কে বলতেছে? আমাদের জীবন আনন্দ দাশ তার কবিতাতে উল্লেখ করতেছে যে অনেক অনেক আগে চাঁদ সদাগর এই বাংলাতে ব্যবসা করার জন্য হচ্ছে ঘুরতে আসছে। মানে ব্যবসা করার জন্য ঘুরতে আসছে, মিন্স তার ব্যবসাটাকে প্রসার করার জন্য, প্রচারেই প্রসার, একটা কথা আছে না, বৃদ্ধি করার জন্য, বা তার ব্যবসাটাকে তোমার হচ্ছে বিক্রি করার জন্য বেসিক্যালি হচ্ছে উনি এই বাংলাতে আসছিল। সো হানিকম্ব বোট, এটা কি মধুকর বোট এমনটাই বোঝাচ্ছে না, মধুকর ডিঙি বোঝানো হচ্ছে এখানে। তো একটা নৌকার নাম বেসিক্যালি এটা। সো এই নৌকাতে করে উনি হচ্ছে বাংলাদেশে ঘুরতে আসছে, এবং বাংলার সৌন্দর্য দেখে উনি খুবই অবাক হয়ে গিয়েছে। দেখো, টু এ ব্লু হিজল বট এন্ড তমাল শেড নিয়ার দা চম্পা হি টু সাইটেড, মানে যখন উনি আসছিল, যেখানে উনি নৌকাটাকে রাখছিল, ওই নৌকাকেও গাছের যে গাছগুলো রয়েছে দেখো, তমাল শেড, তোমার হচ্ছে বট, তমাল শেড, হিজল, এই গাছগুলো তার নৌকাকে ছায়া দিচ্ছিল। এবং উনি বাংলার চাঁদ সদাগর, বাংলার। আচ্ছা, বলছে ভাইয়া হ্যান্ড রাইটিং ইমপ্রুভমেন্টের কিছু টিপস দেন। হ্যান্ড রাইটিং ইমপ্রুভমেন্টের আসলে কোনো টিপস নাই, তুমি যত বেশি লিখবা তত বেশি তোমার হচ্ছে ইমপ্রুভমেন্টটা আসবে। ভাইয়া যদি ভাইয়ার কথা বলি, সেটা হচ্ছে আমি ক্লাস যখন 7-এ ছিলাম, আমার হ্যান্ড রাইটিং আসলে এখন স্টিল বাজে। তুমি যখন লেখি কোনো জিনিস বুঝতে পারো যে কতটা বাজে হ্যান্ড রাইটিং। বাট একজন এখানে বসে আছে, তার হ্যান্ড রাইটিং কিন্তু খুবই দারুণ, খুবই সুন্দর। তার পড়াশোনা যেরকম সুন্দর, বুঝে যেরকম ক্লাসে ভালো, তেমনি তার পড়াশোনাটাও, হাতের লেখাটাও খুবই দারুণ। এনিওয়ে, সো সুন্দর করতে গেলে তোমাকে লিখতে হবে। তোমাদের বাজারে দোকানে অনেক ছোট ছোট প্যাড পাওয়া যায়। যখন আমি ক্লাস 10-এ যখন ছিলাম বা ক্লাস 7-এ যখন ছিলাম, আমার ইংলিশ কোকা কোলার একটা বোতল ছিল, স্টিল এখনো আছে। ওই যে বোতলে দেখবা কোকা কোলাটা একটু কার্সিভ লেটারের মতো করে লেখা, একটু পেঁচিয়ে গুছিয়ে তোমার হচ্ছে পেঁচানো ওয়েতে ওই তোমার কোকা কোলাটা লেখা। আমার তখন ওই লেখাটা দেখে ইন্টারেস্ট জাগছিল যে আসলে এই লেখাটা কপি করা যায় কিনা কোনোভাবে, এভাবে কি ইংলিশে লেখা যায় কিনা। তখন থেকে ইংলিশ সেভাবে লেখার চেষ্টা করছিলাম। সেরকম ডেফিনেটলি হয়নি, বাট একটু কাছাকাছি ওয়েতে সেখানে যেতে পারছিলাম মনে হয়েছে। বা টিচার যখন ক্লাস 7-এ যে টিচারের কাছে পড়তাম ইংলিশ, উনি লেখাটা দেখে একটু প্রশংসা করছিল যে না, স্টিল ভালো। তোমরা যখন দেখবা কারোর লেখা ভালো লাগতেছে, যে ফন্ট লেখা লিখতে ভালো লাগতেছে, ওইটা তুমি ফলো করো, সমস্যা নেই। নিউজ পেপার দেখছো বা একটা লেটার তুমি গুগল করে দেখতে পেরেছো যে এটা এইভাবে লেখা আছে, এই ওয়েতে লিখে সুন্দর লাগতেছে, তুমি সেভাবে উপস্থাপন করো, লেখো, প্রবলেম নেই। বাট এটার জন্য তোমাকে ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তুমি যাই পড়ো না কেন, যাই পড়ো, বাংলা পড়ো, ইংরেজি পড়ো, সেটা জাস্ট লিখে 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 পড়ো, তাহলে তুমি ডে বাই ডে তোমার ইমপ্রুভমেন্টটা আসবে। আমি যখন ক্লাস 8-এ ছিলাম, তখন দেখতাম আমাদের ক্লাসমেট অনেকের লেখা সুন্দর, সে সুন্দর মতো করে লিখতেছে,
সে ভালো মার্কসও পাচ্ছে, ফুল মার্কস, মানে ফার্স্ট বয় ছিল, সেকেন্ড বয়, থার্ড বয়, তাদের লেখাটা দেখতাম তারা কিভাবে লেখে, কিভাবে তারা উপস্থাপন করে। তো ডেফিনেটলি তাদের লেখা খুব ভালো ছিল। তো সেখান থেকে কয়েকটা ওয়ার্ড, সব তো আর কপি করা যাবে না, পার্টিকুলার কয়েকটা ওয়ার্ড যেগুলো আমার নিজের কাছে ভালো লাগতো না, আমার লেখা তাদের ভালো লাগতো না, সেগুলো আমি কপি করে নিজের মধ্যে আমি জাস্ট উপস্থাপন, মানে চেষ্টা করতাম যে পারি পারি কিনা। পরে আস্তে আস্তে হয়তো বা একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। তোমরা এটা করতে পারো, তোমরা হচ্ছে একটু প্র্যাকটিস করো, বাংলা পড়ো, ইংরেজি পড়ো, যাই পড়ো, লিখে 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 পড়ো, ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট চলে আসবে। ওকে, বেঙ্গলস ইনকম্পারেবল বিউটি, মানে বুঝে হচ্ছে চাঁদ সওদাগর যখন বাংলাদেশে আসছে, উনি বাংলার যে অতুলনীয় সৌন্দর্য সেটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। ওয়ান ডে এলাস ইন দা গাঙ্গুরি, মানে তোমার হচ্ছে গাঙ্গুরি, গঙ্গা নদীর পাশ দিয়ে উনি হয়তো বা এসেছিল, গাঙ্গুরি বলতে নদীকে বোঝানো হচ্ছে, ওই নদীর পাশ দিয়ে উনি যখন ভেলা পাইয়ে নৌকা বাইয়ে আসছিল, তখন ওই সৌন্দর্যগুলো দেখতে দেখতে উনি আসছিল এবং উনি মুগ্ধ হয়ে গিয়েছিল। দেখো এরপরে, অন আ রাফট অ্যাজ দ্য ওয়েনিং মুন স্যাং অন দ্য রিভার্স স্যান্ড ব্যাংকস। ওয়েনিং মুন বলতে বুঝে কি? ওয়েনিং মুন বলতে বুঝে হচ্ছে একটা চাঁদ, চাঁদের যে আলো, চাঁদের আলোকে বোঝানো হচ্ছে। চাঁদের আলো কোথায় পড়তেছে? অন দ্য রিভার স্যান্ড ব্যাংকস, নদীর যে তীরগুলো রয়েছে, নদীর যে চরগুলো রয়েছে, রাতের বেলা দেখবা, রাতের বেলা যখন চাঁদ, চাঁদ যখন পানিতে আলো দেয়, এটা চকচক চকচক করে, ওটার যে বিউটি, ওটার যে সৌন্দর্য, এটা আসলে কখনোই কল্পনা করা, মানে মুখে ভাষা প্রকাশ করা যাবে না। আমি গত 2021 সালে ভাইয়া হচ্ছে তোমার ইয়েতে রাজশাহীতে গিয়েছিলাম। রাজশাহী থেকে কুষ্টিয়াতে গেছিলাম, একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম। সেখান থেকে হচ্ছে তোমার ভোরে একদম উত্তরবঙ্গ, নভেম্বরের দিকে গেছিলাম, তখন শীতকাল, নভেম্বর ডিসেম্বরের দিকে গেছিলাম, শীতকালের সময় যখন গেছি, বিশ্বাস করবা না, সকাল ভোর 6টার দিকে আমার ঘর থেকে সাড়ে 5টার ঘর থেকে বেরোইছি। যেতে যেতে তোমার হচ্ছে কুষ্টিয়া যাওয়ার ক্ষেত্রে, আমি যদি ভুল না করি, রাজশাহী থেকে যখন আমরা কুষ্টিয়াতে যাচ্ছি, শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠি বাড়ি আমরা ঘুরতে যাচ্ছিলাম, ওইটা যাওয়ার ক্ষেত্রে তোমার একটা পদ্মা নদী পার হতে হয়, তাই না? এটা পদ্মা নদী পার হতে হয়, খেয়া পারাপার বলে সেটাকে। তো ওই খেয়া পারাপার করার ক্ষেত্রে প্রায় 1 কিলোমিটার তোমার চর ছিল, মানে 1 কিলোমিটার হেঁটে ওই নদী পদ্মার ওই খেয়াঘাটা যেতে হয়। সো ওই যে 1 ঘন্টা আমরা হাঁটছি, ট্রাস্ট মি, আমার লাইফের সবচাইতে সুন্দর কিছু মুহূর্তের মধ্যে ওই মুহূর্তটা ছিল। যে এত সুন্দর একটা সময়, মানে আমরা হাঁটতেছি, পাশে তোমার হচ্ছে সরিষা ক্ষেত, কুয়াশা, দেন তোমার ফড়িং উঠতেছে, আরো মানে জাস্ট আনকম্পারেবল, যে মুখে ভাষা প্রকাশ করতে পারতেছি না, এত সুন্দর ছিল ওই সিচুয়েশনটা। 1 ঘন্টার মতো আমরা হাঁটছিলাম, ওই 1টা ঘন্টা জীবনের বেস্ট 1 আওয়ার ছিল আমার মনে হইলো। তো এটা হচ্ছে বেসিক বাংলা সৌন্দর্য এরকমই। সেখানে বলছে যে চাঁদ, চাঁদ তো রাতের বেলা আলো দেয়, তো রাতের সন্ধ্যা যখন, রাতে চাঁদের আলো যখন পানিতে পড়ে বা তোমার হচ্ছে বালুতে পড়ে, তখন চকচক যে একটা ওয়ে হয়, একটা সিচুয়েশন তৈরি হয়, সিনারিও তৈরি হয়, ওই সিনারিওটা অসাধারণ। সেখানে এটা বলছে ওয়েনিং মুন স্যাং অন দা রিভার্স স্যান্ড ব্যাংকস, বেহুলা টু স কাউন্টলেস অশ্বথু বার্ডস রিসার্চ গোল্ডেন রাইস ফিল্ড। সো বেহুলা যখন তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য নৌকাতে করে যাচ্ছিল, তখন উনি কি দেখতে পাইছে? অশ্বথু গাছ দেখতে পাইছে, বট গাছ দেখতে পাইছে, এবং কি রিসার্চ গোল্ডেন রাইস ফিল্ড, সোনালী যে ধান ক্ষেত রয়েছে, গোল্ডেন রাইস ফিল্ড মানে সোনালী ধান ক্ষেত, সোনালী ধান ক্ষেতের পাশে উনি হচ্ছে এই বেহুলা এই বাংলার যে অশ্বথু গাছ, বট বা সৌন্দর্য, তখন উনিও কি এটা উপলব্ধি করতে পেরেছিল। দেখো, এন্ড হার্ড দা থ্রাশ সফট সং, থ্রাশ বলতে বুঝে হচ্ছে একটা পাখিকে বোঝানো হচ্ছে। তো পাখির যে সফট সং, বাংলার পাখিরা কি হয়, কিচিরমিচির করে গান গায়, তো বেহুলা লকিন্দার ওই পাখিদের গান শুনেও মুগ্ধ হয়েছিল। ওয়ান ডে অ্যারাইভিং এট অমরা, অমরা হচ্ছে একটা জায়গার নাম, হয়তো বা আই এম নট শিওর অমরা বলতে জায়গার নামটা বুঝাচ্ছে কিনা, হয়তো অন্য কিছু বুঝতে পারে, তবে এখানে অ্যারাইভিং যেহেতু উল্লেখ করছে, এটা প্লেস কে বোঝানো হচ্ছে। সো অমরা যেমন নামক একটা জায়গা যখন উপস্থিত হচ্ছিল, পৌঁছাইছে, পৌঁছানোর ক্ষেত্রে উনি এই জিনিসগুলো হচ্ছে উপলব্ধি করতে পেরেছে। এখন দেখো জায়গাটা এটা কি আসলে, হোয়ার গডস হেল্প কোর, বেসিক্যালি অমর একটা প্লেস, এমন প্লেস যেখানে গডদের, দেবতাদের কোর্ট, মানে দেবতারা যেখানে থাকে, সেটাকে বলা হচ্ছে অমরা, দেবতাদের জায়গা। বেহুলা লক্ষিন্দার গল্প একটু করে জানবো আমরা। বেহুলা লক্ষিন্দার তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য তোমার ভেলাতে করে সেই তোমার হচ্ছে মনসা, যে মনসা দেবী রয়েছে, মনসা দেবীর কোর্টে চলে গিয়েছিল। সেখানে মনসা দেবীকে উনি রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করার পরে হচ্ছে উনি মনসা দেবী তার হাজবেন্ড দেখে তাকে, মানে বেহুলার প্রতি হচ্ছে একটু নম্র হয়েছে, নরম হওয়ার পরে তাকে হচ্ছে তার হাজবেন্ডের জীবন সে ফিরিয়ে দিচ্ছে। সো বেসিক্যালি এটা হচ্ছে তার একটা জায়গা অমরা, এই জায়গাতে পৌঁছানোর ক্ষেত্রে যাওয়ার আগে বাংলা সৌন্দর্যগুলো দেখে উনি একটু মনোমুগ্ধকর হয়েছে, তার ভালো লাগছে, মুগ্ধ হয়ে গিয়েছিল। হোয়েন শি ড্যান্সড লাইক এ ডিজোলেট ওয়েকটেল, মানে হচ্ছে ওয়েকটেল বলতে এখানে তোমার দোয়েল পাখিকে বোঝানো হচ্ছে। তো দোয়েল পাখির যে নাচ, দোয়েল পাখির নাচ,
বা পাখির গান, প্রকৃতির সৌন্দর্য, এই সমস্ত কিছু উনি উপলব্ধি করতে পেরেছিল। সো বেসিক্যালি এ হচ্ছে আমাদের কবিতা। এরপরে দেখো, বেঙ্গলস রিভার, ফিল্ডস, ফ্লাওয়ার্স, ওয়েলড লাইক স্ট্রিংস অফ বেলস অন হার ফিট। এবং এই যে বাংলার সৌন্দর্য সবকিছুই তার পায়ে এসে সেজদা দিচ্ছিল, পায়ে এসে পূজা করতেছিল, এমনটা এখানে বোঝানো হচ্ছে। যেমন আমরা যেমন কি করি, যখন কোনো জিনিস ভালো লাগে, বেহুলা লক্ষিন্দর বাংলার সমস্ত সৌন্দর্যকে মিলে হচ্ছে সেখানে থেকে, মানে আশীর্বাদ জানাচ্ছে বা প্রশংসা করতেছে, ভালো লাগতেছে, এমন জিনিস এখানে বুঝাতে চাচ্ছে এই বেহুলা লক্ষিন্দরের গল্পের মাধ্যমে। তো আমরা কি জানতে পারলাম এই কবিতা থেকে? আমরা জানতে পারলাম হচ্ছে জীবন আনন্দ দাশ বাংলার সৌন্দর্যটা এখানে উপস্থাপন করেছে, এবং উপস্থাপন করার ক্ষেত্রে দুটি গল্প নিয়ে আসছে, সেটা হচ্ছে চাঁদ সওদাগরের গল্প এবং বেহুলা লক্ষিন্দরের গল্প। তারা দুজনই বাংলাতে যখন তারা ভ্রমণ করতেছিল, বাংলার সৌন্দর্য দেখে তারা প্রত্যেকে তোমার হচ্ছে কি বলে অভিভূত হয়ে গিয়েছিল, মুগ্ধ হয়ে গিয়েছিল। মোটামুটি এই জিনিসগুলো নিয়ে এই কবিতা। সকলে আশা করি বুঝতে, সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? ভাইয়া সাউন্ড প্রবলেম হচ্ছে। আচ্ছা, একটু আমাকে জানো সবাই সবকিছু বুঝতে পারছো কিনা? সাউন্ড প্রবলেম হচ্ছে ভাইয়া, সেটা দেখতেছি, এখনই সলভ করে ফেলার চেষ্টা করতেছি। বাট তার আগে জানো সবকিছু কি বুঝতে পারছে কিনা, আমার সমস্ত কিছু কি বুঝতে পারছে কিনা, কবিতা যা যা ক্লিয়ার কিনা। ওকে, একটু দাঁড়াও দেখি। সাউন্ড প্রবলেম হচ্ছে একটু, প্লিজ। ওকে, আমার টিম দেখতেছে, আমাদের টিম চেষ্টা করতেছে সাউন্ড প্রবলেম সলভ করে ফেলার জন্য। সো একটু, ওকে। ওয়েকটেল বলতে বোঝা হচ্ছে দোয়েল পাখিকে বোঝানো হচ্ছে ওয়েকটেল বলতে। আচ্ছা, দোয়েল পাখিকে আসলে বিভিন্ন নামে, ম্যাকপাই মানে দোয়েল, এই কবিতাতে ওয়েকটেল মানে দোয়েলকে বোঝানো হচ্ছে। সোয়ালোজ একটা লাইনটা, একটা ওয়ার্ড আমরা দেখতে পেয়েছিলাম প্রথম দিকে একদম, দেখো ড্যান্স সোয়ালোজ বলতে একটা, এখানে তোমার হচ্ছে এই যে সোয়ালোজ বলতে এখানে দোয়েল পাখিকে বোঝানো হচ্ছে। সো ডাউন সোয়ালোজ, ম্যাকপাই বা হচ্ছে আমাদের ওয়েকটেল, এখানে তোমার দোয়েল পাখিকে বোঝানো হয়েছে। তো আশা করি হ্যাঁ, সাউন্ড ঠিক আছে এখন। সাউন্ড একদমই ঠিক আছে, অল ক্লিয়ার। যাদের একটু প্রবলেম হবে তোমাদেরকে বলবো ভাই নেট কানেকশন দেখার জন্য, তোমরা হচ্ছে নিজেদের নেট কানেকশন দেখো। অলসো তোমরা হচ্ছে হ্যাঁ, সাউন্ড ঠিকঠাক আছে, তোমরা রিজয়েন করতে পারো, রিজয়েন করলে তোমাদের সমস্যাটা হচ্ছে সলভ হয়ে যাবে আশা করি। ওকে, চলো আমরা এবার গল্পটা দেখি। এই যে আমরা এতক্ষণ দুটো গল্প সম্পর্কে জানলাম, দুজন ব্যক্তি সম্পর্কে জানলাম, বেহুলা লক্ষিন্দর এবং হচ্ছে আমাদের চাঁদ সওদাগর। এই দুজন ব্যক্তি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি, চলো। কি বলেছে দেখো, রিড দ্য টেক্সট ফ্রম বাংলাপিডিয়া অন দ্য টু লেজেন্ডারি ক্যারেক্টার্স বেহুলা এন্ড চাঁদ সওদাগর। আমরা এখন চাঁদ সওদাগর এবং বেহুলা লক্ষিন্দর যে গল্পটা ছিল সেই গল্প সম্পর্কে একটু জানবো। মেনশন ইন দ্য পোয়েম, এই কবিতাতে উল্লেখ করা আছে দুজন ব্যক্তি সম্পর্কে আমরা জানাবো। পরবর্তীতে ডিসকাস দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোজ, আমরা এমসিকিউ সলভ করব, কিছু আমরা ফিল দ্য গ্যাপস সলভ করার চেষ্টা করব। গল্পটা কি বলেছে দেখো, আমরা সবাই একটু খেয়াল করি। বেহুলা লক্ষিন্দর, একটু ছবিটার দিকে তাকাও, ছবিটার দিকে একটু তাকাও। দেখো, বেহুলা তার হাজবেন্ডকে, তার মৃত হাজবেন্ডকে নিয়ে নৌকা যখন, মানে ফেরি, কি বলে এটাকে, আমরা কলার যে ভেলা বলি, কলা গাছের যে ভেলা, সে ভেলা তৈরি করে হচ্ছে উনি তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য দেবীদের যে অমরা যে জায়গা, সেই জায়গাটা সে জায়গাতে সে যাচ্ছিল। তো এই জায়গাতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু উনি বাংলা সৌন্দর্যগুলোকে দেখতে পেয়েছে। এখন দেখো এখানে কি বলছে, লক্ষিন্দর কে আসলে? লক্ষিন্দর হচ্ছে, দেখো, লক্ষিন্দর ওয়াজ দ্য ইয়াংগেস্ট সন অফ চাঁদ সওদাগর অফ চম্পকনগর। ওকে ফাইন, চম্পকনগর। সেখানে বেসিক্যালি বলতে হচ্ছে যে আমাদের লক্ষিন্দর, বেহুলা এবং লক্ষিন্দর হচ্ছে আমাদের হাজবেন্ড ওয়াইফ। লক্ষিন্দর হচ্ছে হাজবেন্ড, বেহুলা হচ্ছে ওয়াইফ। হাজবেন্ড ওয়াইফ। লক্ষিন্দর হচ্ছে চাঁদ সওদাগরের সবচেয়ে ছোট ছেলে, কনিষ্ঠ পুত্র। ওকে, Behula grew up to be a beautiful and intelligent woman and was married to Lokhinder. বেহুলাকে সবাই জানতো কি হিসেবে জানতো? বিউটিফুল। বেহুলা ছিল তোমার সুন্দর, মানে খুবই সুন্দর একজন নারী, and intelligent woman, এবং খুবই বুদ্ধিমতী একজন নারী ছিল। And was married to Lokhinder, এবং লক্ষিন্দর এবং বেহুলা দুজনের কি হয়েছে? বিয়ে হয়েছে। ম্যারিড টু লক্ষিন্দর। চাঁদ সওদাগর আর ডিভোটি অফ শিবা। ডিভোটি মানে তোমার হচ্ছে পূজা করে, যার মানে যে পূজা করে তাকে বলা হয় ডিভোটি। তো চাঁদ সওদাগর ছিল কি? লর্ড শিবা, আমাদের হিন্দুদের কি খুবই গুরুত্বপূর্ণ একজন, তোমার কি বলে এটাকে, দেবতা হচ্ছে শিবা। তো শিবার পূজা করতো কি আমাদের এই চাঁদ সওদাগর। হ্যাড বোস্টেড দ্যাট হি ওয়াজ ক্লেভারার এন্ড স্ট্রঙ্গার দ্যান মনসা। তো কি বলেছে দেখো, এই যে লর্ড শিবাকে উনি তুলনা করছে কার সাথে?
হিন্দুদের আরেকজন দেবী মানে দেবী হচ্ছে মনসা দেবী। বলি না মা মনসা, মা মনসা দেবী এবং শিবা মনসা দেবতা। সো আমাদের চাঁদ সদাগর বেসিক্যালি শিবার পূজা করতো। শিবার পূজা করতো এবং শিবাকে উনি মনে করতো যে হতে মনসার থেকে শক্তিশালী। শিবাকে উনি মনসা থেকে গুরুত্ব বেশি দিত এবং বেশি শক্তিশালী মনে করতো। দেখো হ্যাড বোস্টেড, বোস্টেড মানে তোমার হচ্ছে প্রশংসা করা। প্রশংসা করেছিল কার? শিবার। ওয়াজ ক্লেভার, বুদ্ধিমান, বেশি বুদ্ধিমান ছিল এবং স্ট্রঙ্গার, বেশি শক্তিশালী ছিল। কার থেকে? মনসা থেকে শিবা বেশি শক্তিশালী ছিল। দা সেই স্নেক গডেস, স্নেক গডেস বলতে বোঝা হচ্ছে মনসা কে ছিল? মনসা তোমার হচ্ছে সাপ। স্নেক বলতে সাপকে বোঝানো হচ্ছে সাপ বা সর্প, সর্প দেবতা, সর্প দেবী। মনে তুমি সাপেদের দেবী উনি ছিল। স্নেক গডেস বলতে সাপেদের দেবী। এই যে আমরা সাপগুলো দেখি, কিং কোবরা দেখি, বা তোমার হচ্ছে আমরা বেলচার সি স্নেক দেখি, এই সাপগুলো রয়েছে, এই সাপগুলো দেবী, দেবী ছিল আমাদের এই মনসা দেবী। উনি সাপ নিয়ে কাজগুলো করে, সাপ রিলেটেড জিনিসগুলো ওনার আন্ডারে হয়ে থাকে। জাস্ট মানুষের ধ্যান ধারণা, সত্য হতে পারে, রূপকথার গল্প হতে পারে এটা। আবার দেখো কি বলেছে, হি বিল্ট অ্যান আয়রন চেম্বার অফ লকিন্দার বিলিভিং ইট টু বি ইমপ্রেগনেবল। আচ্ছা একটু আমরা যাই, দা স্নেক গডেস ফাইন, তারপর হচ্ছে হি বিল্ট অ্যান আয়রন চেম্বার অফ লকিন্দার বিলিভিং ইট টু বি ইমপ্রেগনেবল, হাউএভার অন দ্য ওয়েডিং নাইট অফ বেহুলা এন্ড লকিন্দার মনসা সেন্ট আ স্নেক টু কিল লকিন্দার। এখন দেখো কেন সে লকিন্দারকে মারছিল, এই যে তোমার হচ্ছে মনসা দেবী কেন লকিন্দারকে মারার জন্য সাপ পাঠাইছে? কজ আমাদের চাঁদ সওদাগর সবসময় লর্ড শিবার পূজা করতো। উনি মনসাকে তখন গুরুত্ব দিত না। রাইট, মনসাকে উনি একদমই গুরুত্ব দিত না, তাকে ছোট মনে করতো। তাকে তেমন গুরুত্ব না দেওয়ার কারণে মনসা দেবী তার উপর খেপে গেছিল, রাগ করছিল। তো এই রাগ করার কারণে সে চিন্তা করছিল যে কি মনসা দেবী, মানে মনসা দেবী চাঁদ সওদাগরকে নানান ভাবে তোমার হেনস্থা করতো বা তোমার কঠিন পরীক্ষার মধ্যে ফেলতো। তো যখন তোমার বেহুলা এবং লক্ষিন্দারের বিয়ে হয়েছিল, চাঁদ সওদাগর মনে করছিল যে কি তার ছেলের বা তার ওয়াইফ, তার যে কি বলে এটাকে, নটারি ল ছিল, বেহুলার কথা বলছিল। তো দুজনের যে কেউ বিপদের মধ্যে ফেলবে এই মনসা দেবী। তো এই জন্য সে কি করছে, একটা বিয়ে যখন হয়েছে, তাদের যে বাসর হবে, তার যে ঘরে তারা থাকবে, ওই ঘরে তোমার হচ্ছে কি, এই যে আমাদের একটা লোহার আয়রন চেম্বার, একটা আয়রনের ঘর তৈরি করছে, যাতে সেখানে সাপ ঢুকতে না পারে। সাপ ঢুকতে না পারলে কি হবে, সে বেঁচে থাকবে। মনসা দেবী যাতে কোনো ক্ষতি না করতে পারে সে ব্যবস্থা উনি করার চেষ্টা করছে। কিন্তু যাকে দিয়ে, মজার ব্যাপার হচ্ছে যাকে দিয়ে ঘরটা বানাইছে, তাকে হচ্ছে মনসা দেবী থ্রেট দিছিল যে তুই যদি হচ্ছে এই ঘরের যে নিচ দিয়ে একটা ছোট করে ফুটা না রাখোস, তাহলে তোর সমস্ত বংশকে আমি নির্বংশ করে দিবে। বুঝতে পারছো কিনা? মানে যাকে দিয়ে, যে রাজমিস্ত্রিকে দিয়ে বা যে শ্রমিককে দিয়ে ওই ঘরটা বানানো হয়েছে, ওই ঘরের নিচ দিয়ে বলছে একটা ফুটা রাখার জন্য, যাতে সাপ যাওয়া আসা করতে পারে বা কোনো জিনিস যাতে মনসা দেবী পাঠাতে পারে বা নিয়ে আসতে পারে। তো না আসলে কি হবে, তাকে মেরে ফেলবে, তার বংশকে নির্বংশ করে দিবে, একটা থ্রেট দিছিল। দ্যাটস ওয়াই তোমার একদম ছোট্ট একটা ফুটো একদম ঘরের নিচে কোণাতে ওই মিস্ত্রি তোমার হচ্ছে রেখে দিয়েছিল। এবং ওই ফুটা দিয়ে বেসিক্যালি তোমার হচ্ছে মনসা দেবীর সাপ পাঠাইছে। এবং ওই বাসর রাতে তাদের যে ওয়েডিং নাইট, তাদের বিয়ের যে রাত ছিল, ওই বিয়ের রাতে সাপ এসে তোমার লক্ষিন্দারকে দংশন করছে, দংশন করে তাকে মেরে ফেলছে। এটাই বলছে এখানে দেখো, হি বিল্ট আ আয়রন চেম্বার ফর লক্ষিন্দার, তাদের জন্য একটা তোমার লোহার ঘর বানাইছে। বিলিভিং ইট টু বি ইমপ্রেগনেবল, ইমপ্রেগনেবল বলতে তোমার হচ্ছে মানে দুর্ভেদ্য, যেটাকে ভেদ করা যায় না। ইমপ্রেগনেবল বলতে বোঝাচ্ছে দুর্ভেদ্য, ভেদ করা যায় না। তো উনি মনে করতেছিল যে যেহেতু লোহার ঘর বানিয়েছি, এটা তো কোনো সাপ, কেন সাপের বাপেরও শব্দ নাই যে এই তোমার ঘরটাকে হচ্ছে ভেদ করে যাবে। However, on the wedding night of Behula and Lokindar, Monsa sent a snake to kill লক্ষিন্দার। মানে লক্ষিন্দারকে মারার জন্য একটা সাপ পাঠাইছে। ওই সাপ এসে, ওই সাপ এসে লক্ষিন্দারকে কামড় দিছে, মেরে ফেলছে। নট ইট? একটু আমাকে জানাও যে সবাই যতটুকু পড়াইছি তার থেকে একটা এমসিকিউ আমরা প্র্যাকটিস করি, কতটুকু বুঝতে পারছো তোমরা একটু দেখার চেষ্টা করি। চলো এখানে কি বলছে দেখো, বেহুলা ইজ এ বা অ্যান ড্যাশ ক্যারেক্টার। কি ধরনের ক্যারেক্টার ছিল বেহুলা? অ্যাকচুয়াল ক্যারেক্টার, ফেক, মিথিক্যাল নাকি ফলস ক্যারেক্টার ছিল? কি ধরনের ক্যারেক্টার ছিল বেহুলা লক্ষিন্দার? একটু দেখে আমাকে জানাও, এ, বি, সি অর ডি, কোনটা আমাদের আনসার হবে? এ, বি, সি অর ডি। বেহুলা কি ধরনের ক্যারেক্টার ছিল? অ্যাকচুয়াল ক্যারেক্টার ছিল, মানে সত্যিকারের ক্যারেক্টার ছিল, ফেক নকল ছিল, মিথিক্যাল রূপকথার গল্প ছিল, বা তোমার তো পৌরাণিক কাহিনীর ক্যারেক্টার ছিল, নাকি ফলস মিথ্যা ক্যারেক্টার ছিল? কোনটা হবে আনসার? এটা দ্রুত জানাও। এ, বি, সি অর ডি। ইয়েস, মিথিক্যাল বলছে অনেকে। মিথিক্যাল দিয়ে কারা কারা সঠিক আনসার দিচ্ছে? তানিয়া আক্তার সঠিক আনসার দিচ্ছ, জুবায়ের হোসাইন, ইয়েস, তাহিরা,
আজিজুল ইসলাম, রনি, ফ্যান্টাস্টিক, সবাই মোটামুটি সঠিক আনসার দিচ্ছে। এখানে আনসার হচ্ছে আমাদের দেখো মিথিক্যাল, মানে রূপকথার বা তোমার পৌরাণিক একজন চরিত্র, একটা চরিত্র হচ্ছে আমাদের এই বেহুলা। ওকে, এরপরে দেখো, আচ্ছা এরপরে দেখো, ওই যে তোমার ছোট করে যে ফুটা করছিল, সেই ফুটা দিয়ে কিভাবে আসছে? দ্য স্নেক মেড ইটসেলফ অ্যাজ ফাইন অ্যাজ আ স্ট্র্যান্ড অফ হেয়ার এন্ড এন্টারিং দ্য চেম্বার থ্রু আ মাইনিউট হোল। মাইনিউট মানে কি? মাইনিউট মানে তোমার হচ্ছে ক্ষুদ্র একটা ছোট গর্ত ছিল, হোল মানে তো গর্ত আমরা জানি, ছোট্ট একটা ফুটো ছিল, ওই ফুটো দিয়ে তোমার হচ্ছে সাপ ভিতরে ঢুকছিল এবং বিট লক্ষিন্দর, এবং লক্ষিন্দরকে কামড় দিচ্ছে ভাবে। ঠিক আছে, ওকে ফাইন। সো দ্য স্নেক মেড ইটসেলফ অ্যাজ ফাইন অ্যাজ এ স্ট্র্যান্ড অফ হেয়ার, মানে চুলের মতো চিকন করে, চুলের মতো চিকন করে ছোট্ট ছিল, এমন মানে চোখে না পড়ার মতো একটা গর্ত ছিল, সেখানে ফুটো ছিল যেখান দিয়ে সাপটা ঢুকে গেছিল। বেহুলা রিফিউজড টু অ্যাকসেপ্ট হার হাজবেন্ড ডেথ। এখন দেখো, বিয়ে হয়েছে আজকে, আজকে যদি জামাই মারা যায় তাহলে কোনো মানুষ কি সহ্য থাকতে পারবে, সহ্য করতে পারবে? কত কষ্ট লাগবে, তাই না? তো আসলে কষ্টের বিষয়। আমরা বেহুলার কষ্টটা বুঝতে পারতেছো, কে কে একটু জানাও দেখি আমাকে, আমার কতটা কষ্ট বেহুলা পাইছিল তখন। তো বেহুলা রিফিউজ টু অ্যাকসেপ্ট হার হাজবেন্ড ডেথ, স্বামীর মৃত্যু বেহুলা একদমই মেনে নিতে পারে নাই, খুবই কষ্ট পেয়েছে। তো সি কি করছে দেখো, she placed her husband's corpse on a banana raft and set out on a hazardous journey towards the abode of gods. আচ্ছা, তো এখন দেখো বেহুলা, এটা সম্পূর্ণ রূপকথার গল্প, আমরা সকলে বুঝতে পারতেছি। তো সত্যি মিথ্যা মিলে কিন্তু এই গল্পটা সত্যি আসলে নাও থাকতে পারে, সম্পূর্ণ হয়তো বা বানোয়াট বা গল্প থেকেই এই জিনিসগুলো আসছে। এনিওয়ে, সো বেহুলা যখন তার হাজবেন্ড, তার স্বামী, নতুন স্বামী, তোমার হচ্ছে সুন্দর স্বামী ছিল, তো মারা গেছে, যখন মারা যাওয়ার পরে হচ্ছে উনি কখনো মেনে নিতে পারে নাই, না মেনে নিতে পেরে উনি সিদ্ধান্ত নিচ্ছে যে তার হাজবেন্ডকে নিয়ে উনি হচ্ছে আহ ভেলাতে করে, যেখানে দেবতারা থাকে, যা মানুষের মৃত্যু দেবতা বা জীবনের যে দেবতা যেখানে থাকে সেখানে চলে যাবে, সেখানে গিয়ে তার হাজবেন্ডকে সে বাঁচিয়ে নিয়ে আসবে, এমন একটা তোমার সংকল্প সে করছে। বুঝতে পারছো? তো কান্নাকাটি করতেছে কি? ফাতেমা কান্নাকাটি করতেছে না, আশরাফ, আশরাফ হাসতেছে। আচ্ছা ঠিক আছে, ফাইন। এখন বলছে দেখো, বেহুলা যখন সিদ্ধান্ত নিছে, শি প্লেইড হার হাজবেন্ডস কর্পস। কর্পস বলতে বুঝে তোমার হচ্ছে এখানে তার মৃতদেহ। কর্পস, কর্পস বলতে বুঝে মৃতদেহ। সে তার হাজবেন্ডের মৃতদেহ কোথায় রাখছে? অনেক ব্যানানা রাফট। ব্যানানা রাফট বলতে তোমার হচ্ছে কলা গাছের একটা ভেলা। এই যে কলা গাছের যে ভেলা, এটা কলা গাছের একটা ভেলা, সেখান থেকে উনি তাকে, তার হাজবেন্ডকে হাজবেন্ডের মৃতদেহকে রেখে উনি হচ্ছে নৌকা বাওয়ানো শুরু করছে, বা ভেলা ভেলা বাওয়ানো শুরু করছে। আউট অ্যান্ড হ্যাজার্ডাস জার্নি টুয়ার্ডস দ্য অ্যাবোর্ড অফ গড। কোন দিকে সে গেছে? টুয়ার্ডস দ্য অ্যাবোর্ড অফ গড, মানে তোমার হচ্ছে যেখানে দেবতারা থাকে সেখানে হচ্ছে তোমার যাওয়া শুরু করছে, যাতে দেবতাদের কাছে গিয়ে সে তার হাজবেন্ডকে বাঁচিয়ে তুলতে পারে। তো এমনটা সেখানে বোঝাতে চাচ্ছে, যে টুয়ার্ডস দ্য অ্যাবোর্ড অফ দ্য গডস, তোমার গডদের দিকে, গডদের বাসস্থানের দিকে। অ্যাবোর্ড বলতে তোমার হচ্ছে যেখানে তারা গডরা থাকে, মানে দেবতারা থাকে, সেখানে বোঝাচ্ছে। এখন দেখো এখানে টু ওয়ার্ডস, এই টু ওয়ার্ড শব্দটা কেন বোঝাচ্ছে, কেন টু বলেনি, টু কেন বলেনি? আমরা টু এবং টু ওয়ার্ডস এই দুটো শব্দের একটু পার্থক্য দেখি। টু অ্যান্ড টু ওয়ার্ডস, ওকে। তো টু অ্যান্ড টু ওয়ার্ডস হচ্ছে পার্থক্যটা কি? কেউ কি জানো পার্থক্যটা কি? এই বিষয়ে আমরা একটা ভাই একটা ভিডিও অলরেডি আছে, তোমার 10 মিনিটস এর মেইন পেজে গেলে দেখতে পাবে। তো সেখান থেকে হয়তো বা অলরেডি দেখছো, বাট একটু আমাকে জানো যে অর্থটা বা পার্থক্যটা কি এই দুটো জিনিসের মধ্যে, টু অ্যান্ড টু ওয়ার্ডস এর পার্থক্যটা কি? ওকে, আচ্ছা ফারহান মাহমুদ, তোমাকে তো এখানে ময় ময় করতে বলে নাই কেউ, যে আমরা আজে বাজে কমেন্ট থেকে বিরত থাকি, আমাদের কিন্তু কড়া নির্দেশ, একদম নির্দেশ, কিন্তু এখানে যে কেউ যদি উলটপালট কমেন্ট করে, সময় নষ্ট করার মতো কমেন্ট করে, তাকে ডিরেক্টলি ব্যান করে দেওয়া হবে, তারপর তার ফ্যামিলির কাছে কল যাবে, এরপরে কিন্তু মানে হাই হুতাশ করলে লাভ নাই। বুঝতে পারছো? ওকে, টিচার ইনবক্স রিপ্লাই পাচ্ছি না, জান্নাতুল মমতাজ। ওকে ফাইন। আচ্ছা, আমি টিচার টু কে, যারা যারা টিচার টু আছে সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি টিচার স্টুডেন্ট রিপ্লাই খুব দ্রুত দেওয়ার জন্য, এবং স্টুডেন্টদেরকে বলবো একটু ধৈর্য ধরার জন্য, কজ টিচাররা চেষ্টা করছে তোমাদেরকে আনসার গুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখো, টুয়ার্ড বলতে বোঝা হচ্ছে নির্দিষ্ট দিক। টুয়ার্ডস, টু বলতে বোঝা হচ্ছে নির্দিষ্ট দিকে, আর টুয়ার্ডস বলতে বোঝা হচ্ছে অনির্দিষ্ট দিক।
নির্দিষ্ট দিক মানে হচ্ছে না, টুয়ার্ডস মানে সামনে না, সামনে ইটস ট্রু, বাট একটা ডিরেকশনটাকে বোঝায়, দিক একটা গন্তব্য বোঝায় আমার। টু এবং টুয়ার্ডস একটা গন্তব্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। সো নির্দিষ্ট গন্তব্য যখন হবে তখন টু ইউজ করবো আমরা। আর টুয়ার্ডস মানে হচ্ছে ওই গন্তব্যের দিকে, নট অ্যাকচুয়াল জায়গা। যেমন আমি যদি বলি যে আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, মানে আমার গন্তব্যটা স্কুলে, আমি স্কুলেই যাচ্ছি, অন্য কোথাও যাচ্ছি না। আই এম গোয়িং টু মাই মাই টিচার্স হাউস, আমি আমার শিক্ষকের বাড়িতেই যাচ্ছি, অন্য কোথাও কিন্তু যাচ্ছি না। কিন্তু আমি যদি বলি যে আই এম গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল, টুয়ার্ড দ্য স্কুল বা টুয়ার্ডস দ্য স্কুল, তখন বুঝে হচ্ছে আমি স্কুলের দিকে যাচ্ছি না, মানে সরি স্কুলে যাচ্ছি না, স্কুলের দিকে যাচ্ছি। স্কুলের দিকে কি থাকতে পারে? স্কুলের দিকে হয়তো বা কারো মাঠ থাকতে পারে, স্কুলের দিকে হয়তো বা তোমাদের কোনো আত্মীয় বাসা থাকতে পারে, কোনো দোকান থাকতে পারে, মার্কেট থাকতে পারে, বা তোমাদের টিচার টু যে আছে তার বাসা থাকতে পারে। সো প্রত্যেকের জিনিস মানে এটা নির্দিষ্ট না, অনেক কিছু হতে পারে। So আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে বেসিক্যালি নির্দিষ্ট করে না বুঝে, যখন অনির্দিষ্ট করে আমি স্কুলের দিকে যাচ্ছি, আমি স্কুলের দিকে যে কোনো জায়গায় যেতে পারি, সেক্ষেত্রে আমরা কি টুয়ার্ডসটা ইউজ করব। বুঝতে পেরেছো? আর এখানে টু যখন বলি নির্দিষ্ট দিকটাকে বোঝানো হয় যে আমি ওইখানেই যাচ্ছি। এখন এখানে দেখো টুয়ার্ডস কেন ইউজ করছে, কজ বেহুলা লক্ষিন্দার হয়তোবা দেবতাদের উদ্দেশ্যে যাচ্ছে, কিন্তু দেবতাদের গন্তব্যটা কোথায় সে কিন্তু সেটা জানে না, দেবতাদের বাসা কোথায় সে কিন্তু সেটা জানে না। সে একটা দিকে যাচ্ছে, ওই দিকের যে কোনো জায়গাতে হয়তোবা সেই দেবতাদের বাসা খুঁজে পাবে, এমনটাই বোঝানো হচ্ছে। তো টুয়ার্ডস বেসিক্যালি অনির্দিষ্ট, টু মানে হচ্ছে নির্দিষ্ট। এনিওয়ে, এখানে খেয়াল করে দেখো, টুয়ার্ডস দ্য অ্যাবোর্ড অফ দ্য গডস, গডস দেবতাদের বাসস্থানে বা যেখানে থাকে সেখানে সে তার মৃত হাজবেন্ডকে নিয়ে যাচ্ছে। Despite all the dangers and temptations she encountered, Behula continued her journey and finally succeeded in reaching the abode of gods. মানে যখন বেহুলা নৌকা মানে নদী পার হচ্ছিল, নৌকা দিয়ে তোমার ভেলা বাইয়ে যাচ্ছিল, তখন পথিমধ্যে অনেক বিপদের সম্মুখীন হয়েছে, বা অনেক টেম্পটেশন বলতে বুঝে তোমার হচ্ছে লোভ, অনেকে হয়তো বা অনেক প্রলোভন প্রলোভন তাকে দিচ্ছে যে তার হাজবেন্ডকে দিয়ে দিলে বা সে যদি এখান থেকে চলে যায় তাকে এটা দেওয়া হবে ওটা দেওয়া হবে, মানে সে আরো ভালো থাকবে, এটা ওইদিকে খুব বিপদ রয়েছে, বিপদ থেকে বাঁচার জন্য তুমি যদি চলে যাও ভালো হবে। নানান ভাবে তাকে তোমার হচ্ছে তার গন্তব্য থেকে সরায় ফেলার চিন্তা ভাবনা করছে, অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো প্রবলেম, কোনো বিপদ, কোনো প্রলোভন বেহুলাকে আটকে রাখতে পারে নাই। ও যে বঙ্গবন্ধু শেখ ভাষণের মতো দাবায় রাখতে পারবে না। বেহুলা মনে মনে বলতেছিল যে স্বামীকে বাঁচানোর জন্য আমাকে কেউ আটকে রাখতে পারবে না, এরকম। So despite all the dangers and temptations she encountered, Behula continued her journey, তার জার্নি সে চালিয়ে গেছিল, and finally succeeded in reaching the abode of gods, যে গডসদের বা দেবতাদের যে অ্যাবোর্ড বাসস্থান সেখানে সে পৌঁছাতে সক্ষম হয়েছে, সাকসিডেড সফল হয়েছে। ওকে, সো আরেকটা এমসিকিউ দেখি, বলো দেখি এই এমসিকিউর আনসারটা কি। হু ইজ বেহুলা? বেহুলা আসলে কে? প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, গডেস, নাকি হচ্ছে মনসা? কে ছিল বেহুলা? আসলে কে ছিল? দেখি আমাকে জানাও দ্রুত। বেহুলা কে ছিল? এখানে কিন্তু যেহেতু উল্লেখ করা ছিল বেহুলা লক্ষিন্দার কে, বেহুলা হচ্ছে লয়াল ওয়াইফ। আসলে বর্তমান যুগে লয়াল ওয়াইফ পাওয়াটা খুবই টাফ। বেহুলা খুবই লয়াল একজন ওয়াইফ ছিল। তোমরা কে কে বেহুলার মতো ওয়াইফ চাও? ওকে, বেহুলা কে ছিল? হু ইজ বেহুলা? প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, গডেস, নাকি হচ্ছে আমাদের মনসা? ওকে, আচ্ছা দেখি আমাদের আনসার হচ্ছে প্রোটাগনিস্ট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, মানে মানে গল্পের যে নায়ক, গল্পের নায়ক বা নায়িকা হচ্ছে প্রোটাগনিস্ট, বা মেইন যে চরিত্র, গল্পের যে মেইন চরিত্র সেটাকে বলা আমাদের কি প্রোটাগনিস্ট। আর অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে খলনায়ক, তাই না? খলনায়ক মানে হচ্ছে ওই যে মিশা সওদাগর, চাঁদ সওদাগর না, মিশা সওদাগর। সো উনি আমাদের হচ্ছে অ্যান্টাগনিস্ট, বা তোমার হচ্ছে একটু যে খলনায়ক গিরি করে থাকে সে হচ্ছে অ্যান্টাগনিস্ট। গডেস মানে দেবতা, মনসক একজন দেবতা। সো বেসিক্যালি আমাদের হচ্ছে প্রোটাগনিস্ট। কে চায়? আজিজুল চায়। ও আজিজুল, দোয়া করে দিলাম তোমার জীবনে যদি বেহুলার মতো একজনকে তুমি পাও। এনিওয়ে, পরবর্তী পার্টে কি বলছে দেখো। বেহুলা যখন এই যে হ্যাঁ দেখো, এই যে তোমার এই যে সাপের যে দেবতা, তোমার এই যে হাজবেন্ড দেখো, বেহুলা তার হাজবেন্ডকে নিয়ে মনসার যে খাস কামরা ছিল, সে মনসা দেবীর কামরাতে গিয়ে হচ্ছে সে যে তাকে পূজা করতেছিল, ছিল যে আমার স্বামীকে বাঁচিয়ে দিন, আপনি যা করছেন আমি মানে আপনি আপনার অর্ডার গুলো আপনি যেভাবে চান আমার জীবনটা আমি সেভাবে পালন পালন করবো, সেভাবে আমি হচ্ছে অতিবাহিত করবো, আমার স্বামীকে আপনি বাঁচিয়ে দিন। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, যখন সে তোমার দেবতাদের আস্থানে পৌঁছে একটা বা মন basically তোমার মনসা দেবী, basically তোমার
এই তোমার মনসা দেবীর কথা এখানে বোঝানো হচ্ছে মনসা। মনসা, এই মনসা দেবী তোমার হচ্ছে সাপের দেবী। তো উনি কিন্তু সাপটাকে পাঠাইছে। তো উনি বেহুলা বেসিক্যালি তোমার হচ্ছে মনসা দেবীর কাছেই গেছে তার স্বামীকে বাঁচানোর জন্য, অন্য কোথাও গেলে লাভ নাই। প্রত্যেকের দেব মানে প্রত্যেক জিনিসের দেব কিন্তু দেবী কিন্তু আলাদা, মানে তোমার যে কি বলে এটাকে আমরা দেব দেবী কিন্তু আলাদা থাকে। হিন্দু ধর্মে বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন দেবী, বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন দেবী, বিভিন্ন জিনিসের জন্য তারা পূজা করে থাকে। দুর্গা পূজা এক জিনিসের জন্য, বা তোমার লর্ড শিব একটা জিনিসের জন্য, প্রত্যেক ধর্ম কৃষ্ণ হচ্ছে আরেক জিনিসের জন্য। ভাগ ভাগ করা। ওকে, যমদূত, বিশেষ করে যমদূত তোমার হচ্ছে মৃত্যুর দেবতা, আর সাপের দেবতা হচ্ছে আমাদের এই মনসা। নানান দিক থেকে নানান দেবতা তাদের রয়েছে। তো দেখো যখন সে মনসা দেবী সরি বেহুলা মনসা দেবীর কামড়াতে গিয়েছিল, খাস কামড়াতে গিয়েছিল, সেখানে হচ্ছে she pleaded for her husband's life and promised মনসা that চাঁদ সওদাগর would worship her. So মনসা দেবীর মেইন ক্ষোভ কোথায়? মনসা দেবীর মেইন ক্ষোভ হচ্ছে কিন্তু বেহুলার উপরে না, লক্ষিন্দারের উপরে না, চাঁদ সওদাগরের উপরে। চাঁদ সওদাগর বেহুলাকে তোমার মনসাকে পূজা না করে সে লর্ড শিবার পূজা করতো। এইটা হচ্ছে কি তোমার বেহুলা মনসার মেইন ক্ষোভের জায়গা। মনসাকে সে ছোট করে দেখতো, শিবাকে সে বড় করে দেখতো। তো এই জন্য বেহুলাকে বলতেছে যে আমি, সে তার হাজবেন্ডের স্বামীর জীবনের জন্য তার কাছে ভিক্ষা চাইছে। প্রিডের মানে তার কোন জিনিস চাওয়া বা ভিক্ষা চাওয়া। হাজবেন্ড ওয়াইফ তার স্বামীর জীবন সে ভিক্ষা চাইছে এবং প্রমিস এবং সে প্রতিজ্ঞা করছে যে মনসা যে চাঁদ সওদাগর উড worship her, চাঁদ সওদাগর তার পূজা করবে। বেসিক প্রবলেমটাই কেন পূজা করতেছে না, এই জন্য বেহুলা বলতেছে যে তার যে বাবা বা শ্বশুর যে মশাই রয়েছে, তার শ্বশুর মশাই বেহুলার মনসা দেবীর পূজা করবে। Moved by Behula's love for her husband, Monsha not only restored Lokhindar but also his brothers whom she had killed earlier. ওকে, মজার যে টুইস্ট এখানে দেখো, এই যে মনসা দেবী শুধুমাত্র লক্ষিন্দারকেই মেরে ফেলেনি। লক্ষিন্দার একটা ভাই ছিল, লক্ষিন্দারের যে বড় ভাই বা ছোট ভাই ছিল, কি ধরনের দেখো, হিজ ব্রাদার্স, হ্যাঁ লক্ষিন্দারের আরেকটা ভাই ছিল, ওই ভাইকেও তোমার হচ্ছে মনসা দেবী সাপ পাঠিয়ে দংশন করে মেরে ফেলছিল। সো বেহুলা যখন মনসা দেবীর কাছে তোমার রিকোয়েস্ট করতেছিল যে আমার স্বামীকে বাঁচিয়ে দিন, আমার স্বামীকে আমি চাঁদ সওদাগর হচ্ছে তাকে পূজা করবে, এই সমস্ত বিষয়গুলো দেখে মানে বেহুলার তার স্বামী যে ভক্ত বিষয়টা, স্বামী ভক্ত বেহুলাকে দেখে মনসার মন একদমই বিগলিত হয়ে গেছে, বলে গেছে। বেহুলার প্রতি খুশি হয়েছে এবং সেটা হাজবেন্ডের জীবন ফিরিয়ে দিছে। শুধুমাত্র তো হাজবেন্ডের জীবন ফিরিয়ে দেয়নি, বেহুলা লক্ষিন্দারের আরেকজন ভাই যাকে সে মেরে ফেলছিল তার জীবনটাও সে ফিরিয়ে দিয়েছে। তো দুজনের জীবন বেহুলা বাঁচিয়ে তুলছিল, মানে ফিরিয়ে আনতে পারছিল তোমার মনসা দেবীর কাছ থেকে। ওকে, আচ্ছা জাস্ট 1 মিনিট। ওকে, এরপরে দেখো, বেহুলা রিটার্নড হোম উইথ হার হাজবেন্ডস এন্ড ব্রাদার্স ইন ল এন্ড চাঁদ সওদাগর ফাইনালি বোর্ড বিফোর মাইট মনসা। তো বলছে বেহুলা যখন তার হাজবেন্ডের জীবনকে ফিরিয়ে পাইছে, হাজবেন্ডকে বাঁচাতে পারছে, তখন তাৎক্ষণিক সেখান থেকে চলে আসছে, তাকে নিয়ে চলে আসছে রিটার্ন হোম উইথ হার হাজবেন্ড, তার স্বামীকে নিয়ে, এবং তার স্বামীর যে ভাই লক্ষিন্দারের যে ভাই তাকে নিয়ে সে কি তোমার চলে আসছে। এবং চাঁদ সওদাগর ফাইনালি বোর্ড বিফোর মাইট মনসা, মানে চাঁদ সওদাগর যখন সে এসে চাঁদ সওদাগরকে এই মনসা দেবীর রাগের কারণ, ক্ষোভের কারণ বলতেছিল, তখন উনি হচ্ছে ফাইনালি মনসা দেবীর পূজা করা শুরু করছে। এই যে বোর্ড মা তোমার হচ্ছে নিচু হওয়া, তার পূজা করা শুরু করছে বিফোর মাইট মনসা, মানে মনসা দেবীকে পূজা করা শুরু করছে। লক্ষিন্দার এন্ড বেহুলা অফ দেম রিটার্নড টু দেয়ার হেভেনলি অ্যাবোর্ড অ্যাজ অনিরুদ্ধ এন্ড উষা, মানে তোমার হচ্ছে বেহুলা এবং পরবর্তীতে লক্ষিন্দার তাদের সুখের জীবন, হেভেনলি লাইফ, দেখো হেভেনলি অ্যাবোর্ড মানে কি বাসস্থান, পরবর্তীতে সে তার সুখের যে বাসস্থান ছিল সেখানে চলে আসছে এবং হচ্ছে খুব ভালো মতো করে সেখানে তারা বেঁচে ছিল, বা সুন্দর একটা সময় তারা পরবর্তীতে কাটাতে পারছিল। এই ছিল মোটামুটি হচ্ছে বেহুলা লক্ষিন্দারের গল্প। ভাইয়ার এটা অনেক আগেই জানতাম, বাট এখন একটু একটু জানতাম, বাট তোমাদের এই লেসনটা পড়ে আমারও পরিপূর্ণ একটা ইন্টারেস্ট ছিল যে আসলে বেহুলা লক্ষিন্দারের কাহিনীটা আসলে কি, এটা দেখতে হবে, জানতে হবে। এই গল্পের মাধ্যমে আমারও খুব দারুণ ভাবে জানা হয়ে গেছে আসলে প্রবলেমটা করে সাপ কেন এই ফ্যামিলিকে ধ্বংসন করতে যাবে। কজ চাঁদ সদাগর তাকে চাচ্ছিল না, মানে মনসা দেবীকে পূজা করতো না, সে শিবাকে পূজা করতো। শিবকে পূজা করার কারণে মনসা দেবীকে ছোট করতো, ছোট করার কারণে সে রাগ করে বা রাগের ক্ষোভ থেকে তাকে হচ্ছে তার এই ধরনের ক্ষতিগুলো করতেছিল। পরবর্তী যখন সে পূজা করছে মনসা দেবীর, তখন একদম সেগুলো নর্মাল হয়ে গেছে, তারা সুন্দর মতো করে বেঁচে ছিল। সো স্টিল তোমাদের এই গল্পটা কারা জানতা না সবকিছু বুঝতে পারছো কিনা
একটু আমাকে প্লিজ জানাও সবকিছু বুঝতে পারছো কিনা, একটু আমাকে প্লিজ 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 জানিয়ে দাও। তোমাদের অনেক শব্দ বলছে যে অর্থটা কি, তোমাদের ম্যাক্সিমাম ওয়ার্ড মিনিং তোমাদের লেকচার শিটে দেওয়া আছে, তোমাদের লেকচার শিটে ম্যাক্সিমাম ওয়ার্ড মিনিং দেওয়া আছে, তোমার সেখান থেকে প্লিজ দেখে নিবে যে ওয়ার্ডগুলো ভাইয়া বলিনি, বাট আমার মনে হয় সবগুলো ওয়ার্ডে তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো বোল্ড করে বলে দিয়েছি। কারণ বোর্ড মানে কি, বোর্ড মানে তোমার হচ্ছে নিচু হওয়া বা তাকে সম্মান জানানো এমনটা বোঝায়, বুঝতে পেরেছো? সো রিটার্ন হোম, বেহুলা রিটার্ন হোম উইথ হাজবেন্ডস and brothers-in-law and Cha Saudagar finally board before the might Monasha. Lokhindar and Behula of them returned to their heavenly board, heavenly abode. Heavenly মানে কি স্বর্গীয়, heavenly means কি স্বর্গীয়, abode মানে তোমার হচ্ছে বাসস্থান, তাদের স্বর্গীয় বাসস্থান, as অনিরুদ্ধ and উষা মানে তাদের জায়গার নামটাকে বোঝানো হচ্ছে, বাসস্থানের নামটাকে বোঝানো হচ্ছে এখানে। অনিরুদ্ধ এবং উষা নামের বাসস্থানে তারা সেখানে ছিল এবং স্বর্গীয় একটা জিনিস তারা সেখান থেকে হচ্ছে বুঝতে মানে স্বর্গীয় একটা অবস্থান তারা পরবর্তীতে পেয়েছে মনসাকে পূজা করার কারণে। ওকে, আমার একজন বেহুলা দরকার, ফয়েজুল্লাহ হয়ে যাবে। ফয়েজুল্লাহ, তোমার জীবনে একজন বেহুলা চলে আসুক, সবাই দোয়া করি যে বেহুলা না আসুক, বেহুলার মতো জিনিস চলে আসুক। পরে তো বেহুলা যদি তোমার জীবনে যদি বেহুলাকে চাও, তাহলে তোমাকে তো আবার সাপের কামড় খেতে হবে, সাপের কামড় খেয়ে পরে তোমাকে হচ্ছে বেহুলাকে পেতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা সকলে বুঝতে পারছি ঘটনাটা কি, গল্পটা কি। তোমরা আরো পড়বা, আরো পড়লে ইনশাল্লাহ আরো দারুণ ভাবে সুন্দর মতো করে সবকিছু বুঝতে পারবা, কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না। চলো পরবর্তী পার্টে চলে যাই, কিছু এমসিকিউ প্র্যাকটিস করে। আমরা প্রায় অনেকগুলো এমসিকিউ এখন দেখবো, এক এক করে প্রত্যেকটা এমসিকিউ ভাইয়াকে বলবা, তোমরা আনসার করবা। দ্য ওয়ার্ড কর্পস, কর্পস মেনশনড ইন দ্য প্যাসেজ রেফার্স টু, কর্পস বলতে কি বোঝায়? দ্য ওয়ার্ড কর্পস মেনশনড ইন দ্য প্যাসেজ রেফার্স টু, কি বুঝাচ্ছে এখানে একটু আমাকে দেখি জানাও তো। The word corpse mentioned in the passage. হ্যাঁ ভাইয়া, সারপ্রাইজের কথা বলেছিলাম, একটু পরে ভাইয়া সেই সারপ্রাইজটা দিব, তোমার টেনশন নিও না, সারপ্রাইজ ইজ পেন্ডিং। ওকে, বলো দেখি, the word corpse mentioned in the passage refers to, কি বোঝাচ্ছে এখানে? আনসার হবে কোন, এ, বি, সি নাকি ডি? ওকে, আমার জন্য দোয়া করতে হবে না, আমার জন্য বেহুলা হোক এমন একটা বেহুলা আসুক এটা দোয়া করতে হবে না। তো তোমাদের জীবনে কার কার বেহুলা, তোমার বেহুলাকে পেলেই হবে, আমার জন্য দোয়া করার প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, আনসার কি হবে? The word corpse mentioned in the passage refers to dead body, a piece of furniture, a unit of army নাকি a bed sheet used by লক্ষিন্দার? কি হবে? তিনের এ, ডেড বডি। আচ্ছা, এ পিস অফ ফার্নিচার, ঠিক আছে। আনসার দেখে আমাদের কি হতে পারে? আমাদের আনসার হচ্ছে ইয়েস, ডেড বডি, মানে কি মৃতদেহ, মৃত লাশ আমাদের হচ্ছে এই কর্পস দ্বারা বোঝানো হচ্ছে। এর পরবর্তী পার্ট আমরা চলে যাচ্ছি, পরবর্তী এমসিকিউ। বেহুলা succeeded in restoring her husband's life by dint of her extraordinary beauty, royal power নাকি হচ্ছে impressive pleading নাকি persuasive word? মানে কিসের মাধ্যমে বেহুলা লক্ষিন্দর তার হাজবেন্ডকে যে মৃত একজন মানে তার জীবন যে ফিরে পাইছে, জীবন ফিরে পাওয়ার কারণটা কি ছিল? কেন মনসা দেবী কেন তাকে এই জীবনটা তাকে দিছে, তার হাজবেন্ড কেন সে বাঁচিয়ে তুলছিল, কেন তুলছিল, এটা একটু আমাকে জানাও। আনসার কোনটা হবে, এ, বি, সি অর ডি? এমসিকিউ তো এমসিকিউ 4, তোমরা যখন আনসার করবা 4A 4B এভাবে লিখে দিবা প্লিজ, 4A 4B এভাবে লিখে দিবা, সো দ্যাট আমি বুঝতে পারবো যে আসলে প্রবলেমটা কোথায়। ওকে, 9 বলছে এ, বলছে এ, ইয়েস। কত নাম্বার এ, এটা কি এ বা এমসিকিউ 4 নাকি এমসিকিউ 3, কোনটার আনসার? ওকে, বি হবে না, কে বলছে এটা? জুবায়ের হোসেন বলছে বি, ফাতেমা পরের বি, নাইমা বলছে বি। ভেরি গুড, আমাদের আনসার কি? আমাদের আনসার হচ্ছে বি হবে কি, রয়্যাল পাওয়ার, রয়্যাল পাওয়ার দিয়ে, আসলে কি তাই? ফারহানা বলছে সি, 4 এর সি। গ্রেট, আনসার দেখি তো। ইয়েস, ইমপ্রেসিভ প্লিডিং, মানে তার যে প্লিডিং বলতে কি বোঝায়, অনুরোধ, তার প্রতি একটা যে রিকোয়েস্ট করেছিল, তাকে অনুরোধ করেছিল, তাকে যে একটা নম্র ভদ্র হয়ে যে উপস্থাপন নিজেকে করেছিল সেখানে মনসা দেবীর সামনে, সেটা এখানে বোঝানো হচ্ছে যে ইমপ্রেসিভ প্লিডিং, তার রিকোয়েস্ট, তার অনুরোধ দেখে, তার ভালোবাসা দেখে, তার লক্ষিন্দারের প্রতি বেহুলার ভালোবাসা দেখে হচ্ছে উনি মুগ্ধ হয়ে তাকে পরবর্তীতে মাফ করে দিছে, এবং বেসিক্যালি তোমার হচ্ছে চাঁদ সদাগরকে মাফ করে দিছে, তার ছেলেকে পরবর্তীতে জীবন ফিরে বা জীবন ব্যাক করে দিচ্ছে তাকে। এনিওয়ে, এরপর এমসিকিউ 5 কি হবে? দ্য ওয়ার্ড বো মেনশনড ইন দ্য প্যাসেজ রেফার্স টু সারেন্ডার, শো, বোস্ট নাকি ডিভোর্স? কোনটা হতে পারে? এমসিকিউ 5 এর আনসার কি হবে? এমসিকিউ 5, ইয়েস, 4 এর সি আমরা বুঝতে পারছি। এমসিকিউ 5 এর আনসারটা কি, সবাই আমাকে জানাও।
একটু পরে তোমাদের সারপ্রাইজটা আসবে। তোমাদের এখানে দুজন, ফাইন, আমরা একটু পরেই নিয়ে আসবো। আমি বলছি না কে আসবে, একটু পরে তোমরা দেখতে হবে তাকে। বাট তার আগে জানো এমসিকিউ 5 এর আনসার কি হবে? বোল মানে কি? সারেন্ডার, শো, বোস্ট নাকি ডিভোট? ওকে, অর্ক রাইট আনসার। জাহিদুল ইয়েস। আমাদের বোর্ড সিলেবাসটা দিলে ভালো হতো। তোমাদের বোর্ড সিলেবাস, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো, কথা বলে তোমাদের বোর্ড সিলেবাস দেওয়ার চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। তোমাদের ডিসকর্ড কমিউনিকেশন যারা অ্যাড আছে সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা আছে। ওকে, সুরাইয়া ইসলাম ঋতু 5 এর এ। দেখি তো 5 এর আনসার কি? 5 এর আনসার সারেন্ডার। ইয়েস, সো দ্য ওয়ার্ড বো মেনশন ইন দ্য প্যাসেজ রেফার্স টু সারেন্ডার, মানে হচ্ছে কি সে নত স্বীকার করছে। যেমন চাঁদ সদাগর তোমার হচ্ছে যখন বলতো যে না লর্ড শিবা শক্তিশালী, মনসা দেবী কিছুই না, লর্ড শিবা সে অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি তোমার হচ্ছে কি বলে এটাকে স্ট্রঙ্গার, এই জিনিসগুলো যখন বলছিল মনসা দেবী তো রাগে ফেটে কারোর ছেলেকে মেরে ফেলছিল। তো তখন যখন সারেন্ডার করছে, না ভাই আমি সারেন্ডার করলাম, আমি আপনার নত স্বীকার করলাম, আপনি ই করে দেন, আমাকে মাফ করে দেন। সো এই বেসিক্যালি বউ মানে সারেন্ডার করা, নত স্বীকার করা এখানে বোঝানো হচ্ছে। এরপরে বলো এমসিকিউ 6 কি হবে? ওকে, 1 মিনিট, একটু দাঁড়াও, জাস্ট 1 মিনিট। এমসিকিউ 6 এর আনসার কি হবে একটু ভাই দিচ্ছি। এমসিকিউ 5 পর্যন্ত আপাতত থাকুক, 6 আসতেছে। ওকে, সো এমসিকিউ 6 এর আনসার কি হবে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট বেহুলা? বেহুলা সম্পর্কিত কোন সেন্টেন্সটা সঠিক? বেহুলা সম্পর্কিত কোন সেন্টেন্সটা সঠিক? হ্যাঁ দেখো, তোমাদের কিভাবে ডিসকর্ডে অ্যাড হবে ভাইয়া, তোমাদের এই যে কমেন্ট সেকশন উপরে দেখো, আজিজ ইবনে ফাহাদ এখনই জয়েন করো এইচএসসি 25 ডিসকর্ড কমিউনিটিতে, এই লিংক থেকে। ওই লিংকে ক্লিক করো, লিংকে ক্লিক করলে তোমরা সেই কমিউনিটিতে চলে, মানে ডিসকর্ড কমিউনিটিতে ডিরেক্টলি অ্যাড হয়ে যেতে পারো। আমাদের গ্রুপ লিংক, গ্রুপের লিংক এখানে দেওয়া আছে। তো সবাই ওই গ্রুপে ক্লিক করে জয়েন হয়ে যাও। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট বেহুলা, মানে নিচের কোন স্টেটমেন্ট, কোন বাক্যটা বেহুলা সম্পর্কিত সঠিক? বেহুলা ওয়াজ দ্য ডিভোট অফ শিবা, ডিভোটি মানে শিবার পূজা করতো সে, এটাই সঠিক। বেহুলা ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য মনসা মঙ্গল, এমনটা বোঝাচ্ছে। মনসা মঙ্গল কে? মনসা মঙ্গল তোমার হচ্ছে আমাদের যে বেঙ্গলি ইপিক মহাকাব্য, সেটা হচ্ছে আমাদের মনসা মঙ্গল। এবং মনসা মঙ্গল তোমার হচ্ছে বাংলার মধ্যযুগীয় একটা কবিতা, সরি একটা মধ্য, যেটা এটা তোমার হচ্ছে মহাকাব্য। তোমাদের একটা লাইন হয়তো ভাই বুঝতে ভুলে গেছিলাম, মিস করে ফেলছিলাম একটা স্লাইড। স্লাইডে তোমার এমনটাই ছিল যে এই যে বেহুলা লক্ষিন্দর, এটা বাংলার অনেকগুলো মহাকাব্যের মধ্যে একটা বিখ্যাত মহাকাব্য, এটা মধ্যযুগের একটা মহাকাব্য ছিল, মিডিয়াভাল একটা লাইন ছিল সেরকম, মধ্যযুগীয় একটা মহাকাব্য ছিল এই আমাদের বেহুলা লক্ষিন্দর। বুঝতে পেরেছো? ওই মনসা মঙ্গলের আমাদের কি বলে মহাকাব্যের নাম তোমার মনসা মঙ্গল, সেখানকারই তোমার চরিত্র হচ্ছে বেহুলা লক্ষিন্দর। তো কি বলছে এখানে? বেহুলা ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য মনসা মঙ্গল, বেহুলা ওয়াজ দ্য হিন্দু গডেস, নাকি তোমার হচ্ছে বেহুলা পজেসড সুপার ন্যাচারাল পাওয়ার? কোনটা আমাদের আনসার হবে? 6 এর আনসার কোনটা হবে? হবে ইয়েস, 6 এর এ বলছে সুহাগ মিয়া। 6 এর এ কি হবে আসলে, নাকি 6 এর বি হবে, নাকি সি? কোনটা হবে? ফাইন, সুরাইয়া, ঠিক আছে, দেখা যাক কে আসবে। আয়মান ভাই আসবে নাকি অন্য কেউ আসবে, দেখা যাক। বাট তার থেকে বড় কেউ আসবে। ফয়সাল আহমেদ 6 এর বি, তাই না? 6 এর বি। ওকে, দেখে আনসার, আনসার কি আমাদের? আনসার হচ্ছে 6 এর বি। ইয়েস, বেহুলা ইজ দ্য প্রোটাগনিস্ট অফ মনসা মঙ্গল, মানে মেইন যে চরিত্র, সে মনসা মঙ্গলের মেইন চরিত্র হচ্ছে আমাদের বেহুলা। ভেরি নাইস। তারপরে এমসিকিউ 7, আমাদের আরো একটা এমসিকিউ থাকবে। হোয়াট ইজ দ্য মনসা মঙ্গল? মনসা মঙ্গল আসলে কি? এই যে তোমার এটা জিনিসটা, যে একটা নাম, এটা যে মনসা মঙ্গল টার্ম, এই টার্মটা কিসের টার্ম, কিসের নাম? এ কালেকশন অফ পোয়েমস, এ রাইম, এ ট্র্যাজেডি, নাকি এ লেন্দি ন্যারেটিভ পোয়েম? এটা কি বলো দেখি? এ লেন্দি ন্যারেটিভ পোয়েম, নাকি এ ট্র্যাজেডি, নাকি এ রাইম, নাকি হচ্ছে এ কালেকশন অফ পোয়েমস? কি হতে পারে? মনসা মঙ্গল মহাকাব্য, এটা প্রথমত ভাই বলে যে এটা হচ্ছে ইপিক, এটা মহাকাব্য। মহাকাব্য বলতে কি বোঝায়? মহাকাব্য, সো ওয়ার্ডটার মধ্যে একটু কি মিল পাচ্ছ? আনসার কি হতে পারে? ওয়ার্ডটা কি হতে পারে বলো দেখি? আমাদের কালেকশন অফ পয়েমস, এ রাইম, নাকি হচ্ছে এই ট্র্যাজেডি, নাকি লেন্দি ন্যারেটিভ ন্যারেটিভ পোয়েম? কোনটা আমাদের আনসার হবে? দ্রুত ভাইয়াকে জানাও কোনটা আনসার হবে। 7 এর ডি। আচ্ছা, 7 এর ডি কি বলছে? এ লেন্দি ন্যারেটিভ পোয়েম, এ কালেকশন অফ, আচ্ছা ঠিক আছে, 7 এও বলতেছে কয়েকজন। 7 এর ডি, আচ্ছা ম্যাক্সিমাম ডি বলছে। আমাদের আনসার হচ্ছে দেখো এখানে
ড্যাশ মনসামঙ্গল ইজ এ লেন্দি ন্যারেটিভ পোয়েম। এটা হচ্ছে একটা লম্বা কবিতা, ঠিক আছে? লেন্দি ন্যারেটিভ পোয়েম, একটা কাহিনী বেসড এমন একটা কবিতা যেখানে কাহিনী বর্ণনা করা হয়। যেমন আমাদের যে তোমরা যখন ইন্টারে, এখন কবিতাটা আছে কিনা জানি না, বিভীষণের প্রতি মেঘনাদ, আমাদের মাইকেল মধুসূদন দত্তের একটা বিখ্যাত মহাকাব্য। তো ওই বিভীষণের প্রতি মেঘনাদ যে গল্পটা ছিল, যে মহাকাব্য ছিল, সেটার মতো করে একটা কাহিনী বেস, একটা গল্প, একটা কবিতা, সেটা হচ্ছে মহাকাব্য বলা হয়ে থাকে। এ লেন্দি ন্যারেটিভ পোয়েম মনসামঙ্গল সেরকম একটা মহাকাব্য। এনিওয়ে, এরপরে লাস্ট অফ অল আমাদের এমসিকিউ 8 কি বলেছে দেখো, বেহুলা ওয়াজ ফ্রম, বেহুলা কোথা থেকে আসছে? চম্পকনগর, দ্য অ্যাবোর্ড অফ দ্য গডস, নাকি তোমার হচ্ছে উজ্জয়িনী আর উজায়ানি, যাই বলি না কেন, নাকি উজান নগর? আচ্ছা, উজান নগর হবে এখানে। উজান নগর কোত্থেকে আসছে বেহুলা লক্ষিন্দার? বেহুলা লক্ষিন্দার উৎপত্তি স্থল কোথায়? সে কোত্থেকে আসছিল আমাদের এই বেহুলা লক্ষিন্দার? ওকে, হ্যাঁ, পয়েম তোমাদের আছে, সেটা তোমার সিলেবাসে মেবি নাই। তোমাদের এই যে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ, আমাদের সময় যখন আমরা 2018 সালে ভাই পরীক্ষা দিছি, সো 17-18 যারা পরীক্ষা দিছে তখন এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা ছিল। স্টিল ওইটা এখনো তোমাদের বইতে আছে, কিন্তু তোমাদের সিলেবাস হয়তো ইনক্লুডেড না, তোমাদের সেটা পড়তে হবে না। কিন্তু ওই কবিতাটা, গল্পটা সুন্দর, বুঝতে পারলে সহজ, কিন্তু যখন যে ওয়ার্ড গুলো ইউজ করা হচ্ছিল সেখানে মাইকেল মধুসূদন দত্ত, ওগুলা পড়ে, ইভেন রবীন্দ্রনাথ ঠাকুর ওই কবিতা পড়ে, আমাদের মেঘনাদ কবিতাটা পড়ে নিজেও বুঝতে পারেনি প্রথমত। তো কতটা কঠিন শব্দ সেখানে ইউজ করেছিল তোমরা বুঝতে পারতেছো। এনিওয়ে, সেটা আমাদের, ওটা ছিল মহাকাব্য, এটা হচ্ছে আমাদের মহাকাব্য। এখন বলো বেহুলা কোত্থেকে আসছে? বেহুলার উৎপত্তি স্থল কোথায়? আতের এ চম্পকনগর, চম্পকনগরে তোমার বেহুলার জায়গা, নাকি অন্য কোথাও? আমরা তো এখানে অনেকগুলো চরিত্র আছে কিন্তু এই গল্পের মধ্যে। চাঁদ সদাগর আছে, তোমার হচ্ছে আমাদের লকিন্দার আছে, তো লকিন্দারের ভাই আছে, বেহুলা আছে। তো বেসিক্যালি বেহুলা কোত্থেকে আসছে? চম্পকনগর থেকে তো অন্য ব্যক্তিরও আসতে পারে এই চরিত্রগুলোর মধ্যে। বেহুলার উৎপত্তি কোথায়? আটের এ বলছে ম্যাক্সিমাম। আমি দেখি আমাদের আমাদের আনসার হচ্ছে ডি, উজান নগর থেকে আসছে। বেহুলা তোমার চম্পকনগরের বউ, চম্পকনগরের ওয়াইফ বলতে পারি আমরা। লকিন্দারের ওয়াইফ ইজ টু, চম্পকনগর থেকে সে পরবর্তীতে ওয়াইফ হিসেবে গেছে, কিন্তু তার উৎপত্তি, তার জন্ম কোথায়? সে উঠে আসছে তোমার উজান নগর থেকে, সে উঠে আসছে। বুঝতে পেরেছো? উজান নগরের সুন্দর নারী ছিল উনি একজন, এবং খুবই ইন্টেলিজেন্ট উইমেন ছিল, সে খুবই বুদ্ধিমতী একজন নারী ছিল। এনিওয়ে, সো এই 8টা এমসিকিউর মধ্যে আমরা কে কত পাইছি দেখি, জানো তো? 8টা এমসিকিউর মধ্যে আমরা 8-এ 8 কারা কারা পাইছি? 8-এর 7, বড়দের 8-এ 6 পর্যন্ত কাউন্ট করব, এরপরে যদি পাও তাহলে খুবই খারাপ বলবো। সো 8-এ 6, 7, 8 কারা কারা পাইছো? সারপ্রাইজ কই আব্দুর রউফ রাসেল? একটু দাঁড়াও ভাই, এত অধৈর্য হলে কিভাবে হবে? ভালো জিনিস পেতে হলে একটু ধৈর্য ধরতে হয়। ফারহান মাহমুদ 8-এর ডি হবে। ইটস ট্রু, 8-এর ডি হয়েছে, বাট কত পাইছো তোমরা? 8-এ কত পাইছো? তোমাদেরকে আব্দুল্লাহ আব্দুল্লাহ আল মারুফ, ইয়েস, 8-এ 8 পেয়েছো, 7 পেয়েছো। দেন নাইমা বলছে 6 পেয়েছো। সায়েদা 8-এ 7 পেয়েছো। ওকে, তানিয়া আক্তার, আজিজুল ইসলাম, রনি, ফাইন। চলো আমরা তাহলে, যারা যারা ভালো করেছো থ্যাংক ইউ সো মাচ। যারা 8-এ 8 পেয়েছো খুবই ভালো, পরীক্ষাতে এমনটাই আনসার করতে পারো আশা করি। সেই আশা কামনা করতেছি। এন্ড লিস্ট যাতে 8-এর মধ্যে 7 আমরা পাই, বা 6-এর নিচে তো একদমই না যাই, রেজাল্টটা খুবই কমে যাবে তাহলে। ওকে, আমরা এবার চলে যাই তোমার হচ্ছে বেঙ্গল স্পেসের কিছু, আমাদের কি বলে এটাকে, একটা ইনফরমেশন ট্রান্সফারে চলে যাচ্ছি। হু, হোয়াট, ইভেন্ট, অকারেন্স, হোয়াই বা হোয়েন, নাকি হোয়ার বা হাউ, সেই অকারেন্সে চলে যাচ্ছি। একটু পরে আমরা যখন অরফিজ চলে আসছি, অরফিজে যখন যাব তখনই আমরা বেসিক্যালি একটা গল্প শোনার চেষ্টা করব। দেখো, বেহুলা ইজ ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার, কিসে, হোয়েন, কখন, ইন দ্য মেডিয়েভাল, মানে মধ্যযুগীয় একটা সময়কার তোমার হচ্ছে একটা গল্প, তোমার হচ্ছে বেহুলা। বেহুলা লক্ষিন্দার বা মনসামঙ্গল মধ্যযুগীয় একটা কবিতা বা মধ্যযুগীয় একটা গল্প। বুঝতে পেরেছো? এন্ড হোয়ার বা হাউ, কোন জায়গার, উনি কোন জায়গার, বেহুলা কোন জায়গার ছিল, হোয়ার কোন জায়গার ছিল, এই যে ইন দা মনসামঙ্গল ইপিক, মানে মনসামঙ্গল ইপিক থেকে হচ্ছে কি আমরা এই বেহুলা সম্পর্কে জানতে পারি, এবং তার উৎপত্তি স্থল হচ্ছে বেসিক্যালি উজাননগর। ড্যাশ ওয়াজ বর্ন, আচ্ছা, কে বর্ন করেছে ইন উজাননগর? দেখেছো, উজাননগর, উজানি, উজান, উজানি নগর বা উজান নগর, যাই বলি না কেন, তো উজান নগরে হচ্ছে এই বেহুলা লক্ষিন্দারের জন্ম হয়েছে, উজান নগরে। এরপরে চলে যাচ্ছি আমাদের 4 নম্বরে, লক্ষিন্দার ইভেন্ট বা অকারেন্স, এই ঘরে শুধুমাত্র ইভেন্ট গুলো হবে। আর এই ঘরে কি হবে, ব্যক্তি বা কোনো জিনিসের কোনো বিষয়বস্তুকে মেনশন করা হবে। এখানে সময়, এখানে তোমার হচ্ছে সময় বা কেন, রিজন, কোন জিনিসের রিজন এখানে। আর হোয়ার বা হাউ, এখানে তোমার হচ্ছে জায়গা বা
ওইটা উপায়, হাউ বলতে উপায়কে বোঝায়, প্রসেসকে বোঝানো হয়েছে এখানে। বেসিক্যালি লক্ষিন্দার ইভেন্ট অকারেন্স ইন চম্পকনগর। চম্পকনগরে সে কি হয়েছিল তার, মানে বেহুলার কোন জিনিসটা ঘটছিল চম্পকনগরে, কি হয়েছিল দেখো। ওয়াজ না লক্ষিন্দার, এখানে বেসিক্যালি বেহুলাকে না লক্ষিন্দারকে বোঝানো হয়েছে। লক্ষিন্দারের জন্মস্থান তোমার হচ্ছে চম্পকনগরে, আর বেহুলার জন্মস্থান হচ্ছে আমাদের কোথায়, উজাননগরে। ঠিক আছে। লক্ষিন্দার ওয়াজ বর্ন ইন চম্পকনগর, এন্ড লাস্ট অফ অল বেহুলা গ্রিউ আপ বিউটিফুলি অ্যান্ড ইন্টেলিজেন্টলি, মানে বুদ্ধিদীপ্ত ভাবে এবং তোমার সুন্দর ভাবে। সে সুন্দর নারী ছিল হয়তো, এবং সুন্দর হয়তো না, অবশ্যই ছিল সুন্দর নারী, এবং তোমার হচ্ছে বুদ্ধিমতী একজন নারী ছিল। সো তাকে বড় করছে এভাবে বিউটিফুলি অ্যান্ড ইন্টেলিজেন্টলি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইনফরমেশন ট্রান্সফার। এবং আমার পরে চলে যাবো আমাদের সেকেন্ড যে লেসনটা রয়েছে সেখানে চলে যাবো। আর আরেকটু আছে আমাদের এই ইনফরমেশন ট্রান্সফার, আরেকটু জিনিস বাকি আছে। বোস্টেড, বোস্টেড ইভেন্ট অকারেন্স। বোস্টেড হয়েছে, দেখো কি বলছে এখানে, কে হয়েছে, চাঁদ সওদাগর। চাঁদ সওদাগর তোমার হচ্ছে লর্ড শিবার প্রতি যে একটা কি বলে এটাকে, ভালো লাগা, ভালোবাসা, বা তার প্রতি একটা অন্যরকম যে মনসাকে সে খুব একটা রেসপেক্ট করতো না, তার প্রতি রেসপেক্ট বেসিক্যালি সেগুলোকে মানে সেই দিকগুলোকে বোঝানো হচ্ছে এখানে বোস্টেড বলতে। সো চাঁদ সওদাগর বোস্টেড হোয়াই বা হোয়েন, কখন, অফ হিজ ক্লেভারেন্স এন্ড স্ট্রেংথ, মানে লর্ড শিবার যে তোমার বুদ্ধিমত্তা তার প্রতি সে খুবই মনোমুগ্ধ ছিল। বোস্টেড মানে মুগ্ধ ছিল সে, এবং স্ট্রেংথ তার শক্তিমত্তার প্রতি সে হচ্ছে একটু বোস্টেড ছিল। বাট মনসাকে সে তেমন গুরুত্ব শুরুর দিকে দেয়নি, পরবর্তী সে গুরুত্ব দিছে। আয়রন চেম্বার ওয়াজ বিল্ড বেড টেবল ম্যানার্স ইমপ্রিজনেবলি। ওকে ফাইন। এখানে দেখো আয়রন আয়রন চেম্বারটা কেন তৈরি করছে, আয়রন চেম্বার তৈরি করছে হচ্ছে তোমার সাপের দংশন থেকে, বা মনসা দেবীর যে খারাপ যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যকে রক্ষা করার জন্য উনি আয়রন চেম্বারটা তৈরি করছিল সেখান থেকে। আর লাস্ট অফ অল দেখো 9-10 সেন্টা স্নেক, মনসা সেন্টা স্নেক হুবা হোয়াট, এন্ড কেন কেন সাপ পাঠাইছে, টু কিল লক্ষিন্দার। লক্ষিন্দারকে মারার জন্য উনি সাপটা পাঠাইছে। বুঝতে পারছো কিনা? তো মোটামুটি এই হচ্ছে আমাদের এখানকার ইনফরমেশন ট্রান্সফারের আনসার গুলো। আমরা এখন আমাদের লাস্ট লেসন অরফিউজ চলে যাব। অরফিউজে যাওয়ার আগে তোমাদেরকে হচ্ছে নামাজ আজান ব্রেক দিচ্ছে 1 মিনিটের। আমরা ক্লাস শেষ করে নামাজ ব্রেক পরবর্তীতে দিব। 1 মিনিটের আজান ব্রেক থাকবে। হাইপ তুলি তারপর। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে সারপ্রাইজের কথা ওয়েট করতে করতে, তাই না? তো ধৈর্যের বাঁধ ভাঙার আর কোনো দরকার নেই, একবার ভেঙে যেহেতু গেছেই, মানে ভাঙায় থাকুক। এবার তোমাদের সেই কি বলে এটা মুহূর্তটি চলে এসছে। আমাদের বিখ্যাত যে ব্যক্তি আসবে, তোমাদের সর্বশ্রেষ্ঠ, সবসময় তোমাদের পাশে থাকে, তোমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে, তোমাদেরকে হচ্ছে হেল্প করে থাকে নানান দিক থেকে, আর মাঝে মাঝে তোমাদের উত্তরও দেয় না। সো তো বুঝতে পারছো যে সে কে আসতেছে আমাদের এখানে। সবার প্রিয় তোমাদের ক্লাস ডিরেক্টর হতে তাকে পাওনি, বাট
ব্যাক ক্যামেরায় সবসময় তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। প্রতিনিয়তই তোমাদেরকে যে টিচারের সাপোর্ট দিয়ে যাচ্ছে তাদের মধ্য থেকে একজনকে এখন তোমাদের সামনে আসবে, তোমার সাথে একটু কথাবার্তা বলার জন্য, ডিরেক্টলি পরিচিত হওয়ার জন্য। তোমার চিনো তাকে, জানো, বাট আলাদা করে ভাইয়ার ক্লাসে কখনো আসেনি তোমাদের সামনে। সো ভাইয়া তাকে আসতে পারলে খুব খুশি হব। প্লিজ আমাদের ওয়েলকাম টু আওয়ার ক্লাস দিবা মিস। ওকে দিবা, তোমার স্টুডেন্ট যাদেরকে তুমি হচ্ছে ব্যাক ক্যামেরা থেকে ল্যাপটপ থেকে তাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে থাকো, হেল্প করে থাকো, পড়িয়ে থাকো, আর তোমাদের সেই স্টুডেন্টকে তুমি এখন তাদের কিছু বলতে চাও? ওকে, এখান থেকে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তোমাদের আজকের ক্লাসে আমি টিচার 2 হিসেবে আছি। সো অনেকে বলছো অ্যান্সার পাচ্ছ না, তো তোমাদেরকে আমি অন ক্যামেরায় এসে হচ্ছে সরি বলার জন্যই মেলে আসছি। তো সবার কি অবস্থা, সবাই কেমন আছো? আর কলেজে উঠে সবার কেমন লাগছে নতুন উঠে? হাই, হ্যালো অনামিকা। ওয়ালাইকুম আসসালাম রাজু, কেমন আছো? মৌনতা, তোমার নামটা খুবই সুন্দর। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ কাকলি। আদাব অর্পিতা। ওকে আপু, হ্যাঁ আপু খুবই ভালো, খুবই ভালো, এবং যেটা বলেছো আসলে তাই। তো তোমরা হচ্ছে তাকে সবসময় যে সাপোর্ট তোমার কাছ থেকে পাচ্ছ, রিসেন্টলি তোমাদের সে অনলাইন টিচার ওয়ান হিসেবে আসতে যাচ্ছে, হয়তো সেখানে পেয়ে যাবে। তোমার ক্লাসে পাচ্ছ, ক্লাসে পাবে, এন্ড এখন পাচ্ছই। এখন আমরা বেসিক্যালি সময় বেশি আমাদের যেহেতু নাই, 6:19 বাজে। দেখো আমরা লেসন 2 অরফিউজ, আমাদের লেসন 2টা বাকি। অরফিউজ তোমার হচ্ছে একটা পৌরাণিক কাহিনী, আমরা হচ্ছে পৌরাণিক কাহিনী সম্পর্কে জানবো। তোমাদের এই পৌরাণিক কাহিনী ভাইয়া বা স্টোরি টেলিং এ খুব ভালো না, আমরা খুবই পচা। দ্যাটস ওয়াই তোমাদের দিবা মিস স্টোরি টেলিং এ খুবই ভালো সে। এখন তোমাদেরকে অরফিউজ যে গল্পটা আছে, এই গল্প দিবা মিস তোমাদেরকে একটু বলে দিবে সংক্ষেপে। পরবর্তীতে আমরা দেখো কি শিখবো, আমরা পরবর্তী তোমার হচ্ছে এখান থেকে কিছু আমরা দেখবো হচ্ছে কিছু ফিল ইন দ্য গ্যাপস দেখবো। জাস্ট 1 মিনিট। হ্যাঁ, আমরা কিছু ফিল ইন দ্য গ্যাপস দেখবো, আর তার আগে তোমাদের দিবা মিস তোমাদেরকে হচ্ছে অরফিউজ যে গল্পটা আছে 2 থেকে 3 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে তোমাদের সেই গল্পটা জাস্ট সংক্ষেপে তোমাদের কাছে উপস্থাপন করবে, সো দ্যাট তোমরা বুঝতে পারবে যদিও যে এই অরফিউজটা কে, কেন সে এত বিখ্যাত, তাকে নিয়ে কেন হচ্ছে আমরা এত জিনিস জানি, বা কেন তাকে আমাদের পাঠ্য বইতে ইনক্লুড করা হয়েছে। সো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবে, তারপরে ভাইয়া চলে আসবে তোমাদের এই ফিল ইন দ্য গ্যাপস টপিকটা নিয়ে। প্লিজ দিবা মিস। ওকে, আচ্ছা, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর যারা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছো, আই এম সরি। আমি কিসে পড়ি? আমি ফাইনাল ইয়ারে পড়ছি। ওকে, সো আমি খুবই খুশি তোমরা যদি হালকা পাতলা ডিসঅ্যাপয়েন্টেডও হয়ে থাকো। আই এম ভেরি হ্যাপি অ্যাকচুয়ালি টু হ্যাভ মেট ইউ গাইস রাইট হিয়ার অন ক্যামেরাতে। থ্যাংক ইউ, তোমরা অনেক কিউট। আচ্ছা, সো অরফিউজের স্টোরি যেটা মেইনলি আছে, হ্যাঁ, আই এম সো সরি মারজান ফর ডিসঅ্যাপয়েন্টিং ইউ, বাট আই হোপ আমি এটা মেকআপ করে দিতে পারবো স্টোরির জন্য। হ্যালো হাই এভরিওয়ান, থ্যাংক ইউ। দিবাপু যাদের আনসার দেয়নি টিচার 2 হিসেবে, তারা আমাকে হচ্ছে আমাদের ডিসকর্ড কমিউনিকেশনে জানাও, আমি তোমাদের দিবা মিসের বিরুদ্ধে আমি কথা বলবো, ঠিক আছে? কার আনসার দেয়নি আমি সেটা দেখবো। আই এম সরি সঞ্জিতা। আচ্ছা, ইউ গাইজ আর ওয়েলকাম। সো যাদেরকে অ্যান্সার দেওয়া হয়নি, আমরা একটু ওয়েট করবো, ঠিক আছে? একটু ওয়েট করলে দেখবা খুব সুন তোমরা অ্যান্সার পেয়ে যাবা। সো আমরা এখন মেইনলি যে স্টোরিটা পড়বো, লেসন 2 অরফিয়াস এর। সো স্টোরিটা হচ্ছে মেইনলি খুবই কিউট একটা স্টোরি, তোমাদের মতো কিউট। তো অরফিয়াস মেইনলি ছিল একজন পোয়েট, লাইক সে অনেক সুন্দর গান গাইতো, সে অনেক সুন্দর কবিতা লিখতো, অনেক মাল্টি ট্যালেন্টেড ছিল তোমাদের মতো। ওকে, সাইকা মুনজিরিন, তোমার নাম বলে ফেলেছি। আচ্ছা, স্টোরিটা শেষ করি, তারপর বলতেছি। সো ও হচ্ছে অনেক সুন্দর স্টোরি, লাইক ও অনেক সুন্দর গল্প লিখতো, অনেক সুন্দর কবিতা লিখতো, অ্যান্ড ও ছিল অ্যাপোলো অ্যান্ড ক্যালিওপের সন। ওকে, সো ও অনেক ট্যালেন্টেড ছিল। বিসাইডস দ্যাট ও অনেক ভালো লায়ার বাজাতে পারতো। সো লায়ার বলতে মেনলি এটা এমন একটা বাদ্যযন্ত্র যেটা হচ্ছে তোমার লাইক যখন একটা বাদ্যযন্ত্র দেখে তারের তৈরি একটা বাদ্যযন্ত্র। ওকে, সো ও হচ্ছে তোমার অলওয়েজ সুন্দর এটা বাজাতো। সো অরফিয়াস ওয়ান্স লাইক হি গট ম্যারিড টু ইউরিডিসাইড। সো ওর যে ওয়াইফ ছিল ইউরিডিসাইড, তার সাথে যেদিন অরফিয়াসের বিয়ে হলো, তখন একজন মেষ পালক ছিল, রাখাল বয় কাউ বয় যায়, সে অনেক জেলাস হয়ে গেছে। অনেকে থাকে না আমাদের ভালো দেখলে জেলাস হয়ে যায়, সেরকম আরিস্টাও প্রবাবলি নাম ছিল। আই এম সরি যদি আমার নামটা ভুল বলে থাকি। সো সে হচ্ছে যখন দেখলো যে
অরফিউস আর ইউরিডিসাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তখন সে জেলাস হয়ে ওদেরকে হচ্ছে একটা সাপ পাঠালো, যেটা তোমার ইউরিডিসাইকে দংশন করার পর ইউরিডিসাই আনফরচুনেটলি মারা যায়। আচ্ছা, ফাতিমা মনজুর, তোমার নাম বলেছি। মাহমুদা নবী, সবার নাম বলবো কখন? আচ্ছা, সো হচ্ছে তারপর তোমার ইউরিডিসে মারা যাওয়ার পর অরফিয়াস সে স্বাভাবিকভাবে অনেক ডিপ্রেসড হয়ে যায়, এন্ড যেহেতু সে অনেক স্ট্রং ছিল, প্লাস সে অনেক মাল্টি ট্যালেন্টেড ছিল, সো হি ডিসাইডেড যে ও এখন কি করবে। ও হচ্ছে যেখানে ডেথ অফ গড এর কাছে গিয়ে অ্যাপিল করবে, যেহেতু একটা স্টোরি, ওটা স্টোরিতে তো এনিথিং ক্যান হ্যাপেন দেয়ার। সো সে ডিসাইড করলো সে হচ্ছে ডেথ অফ গড এর কাছে যাচ্ছে, গিয়ে রিকোয়েস্ট করবে যাতে তার ওয়াইফকে ওরা ফেরত দিয়ে দেয়। লাইক কিছু বেশি সময়ের জন্য হলো, একদম স্টে করতে পারেনি। তো তারপর হচ্ছে তোমার ইউরিডিসাইকে অরফিউস যখন ইউরিডিসাইয়ের জন্য আবেদন করতে যায় যে ওকে আবার ফিরিয়ে দাও, তখন ওরা ওকে একটা শর্ত দেয়। শর্তটা হচ্ছে যে তুমি যেভাবে এসেছো তুমি ঠিক সেভাবেই ফেরত যাবে। ফেরত যাওয়ার পর তোমার কন্ডিশন হচ্ছে তুমি পাহাড় দিয়ে যখন উঠবে তুমি কখনোই পেছনে ফিরে তাকাতে পারবে না। অলরাইট, লাইক সে হেঁটে যাবে বাট উইদাউট হ্যাভিং দ্য কনফার্মেশন ইফ হিজ ওয়াইফ ইজ বিহাইন্ড ইউ অর নট। ওকে, লাইক সে শুধু যাবে বাট সে কোনো শিওর হবে না। যেভাবে আমরা এক্সাম দিই, লাইক কোনো সিউরিটি নাই পাস নাকি ফেল, সেরকম। সো সেও হচ্ছে জাস্ট হচ্ছে তোমার হেঁটে যাবে, বাট হি ডাজন্ট নো যে ওর ওয়াইফ পেছনে আছে কিনা। সো অরফিয়াস হচ্ছে একটু ইমপেশেন্স, লাইক সে পুরোটাই মোটামুটি চলে যায়, বাট বিকজ অফ হিজ ইমপেশেন্স সে হচ্ছে তোমার একদম লাস্ট মোমেন্টে এসে পেছনে ফিরে তাকায়। আনফরচুনেটলি ওর ওয়াইফ ওর পেছনে ছিল, ইভেন দো হি ডিডন্ট রিয়ালাইজ, বাট এটা পানিশমেন্ট হিসেবে অরফিয়াসকে তোমার ওর ওয়াইফকে ফেরত দেওয়া হয় না। লাইক ইউরিডিসাই সব সময়ের জন্যই হচ্ছে তোমার মানে ডেথের ওয়ার্ল্ডে চলে যায়, ওকে আর ফিরিয়ে আনা সম্ভব হয় না। যাওয়ার একটা চান্স ছিল, সে সেটা মিস করে ফেলেছে। আচ্ছা, যাদের সাউন্ড প্রবলেম আমরা একটু অ্যাপ থেকে বের হয়ে আবার রিজয়েন করি। অলরাইট, সো এরপর আরো অনেক কিছু জেলাস ছিল, সো ওরা পরে হচ্ছে তোমার অরফিয়াসকে ওরা পয়জনাস করে মেরে ফেলে। এন্ড আফটার দ্যাট লাইক ডেথে যে ওয়ার্ল্ডে আছে সেখানে অরফিয়াস এন্ড ইউরিডিসাইয়ের আবার দেখা হয়, এন্ড দে লিভ হ্যাপিলি এভার আফটার। সো এটাই হচ্ছে আমাদের স্টোরিটা আমি একটু খুব শর্টকাটে বলেছি। কেমন লাগলো তোমাদের স্টোরিটা? এন্ড এখন আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হচ্ছে সলভ করব। সো এটা একটু আমরা সলভ করি। গল্পটা আমি নিজের গল্পটা জানতাম না, বাট স্টিল আমাদের ক্লাসের আগে দিবা মিস সুন্দর করে আমার গল্পটা একটু থ্যাংক ইউ সো মাচ। সো আমি সত্যি কথা বলতে অরফিউস গল্পটা ভাইয়া একটু আনক্লিয়ার ছিল, ভাইয়া একটু জানতাম না পরিপূর্ণভাবে। ক্লাস নেওয়ার আগে তোমাদের দিবা মিসের কাছ থেকে ভাইয়া জিজ্ঞাসা করছিলাম আসলে দিবা যে অরফিউসের পুরো গল্পটা আসলে কি। সো তখন দিবা আমাকে বলতেছিল যে এইভাবে গল্পটা হয়েছিল, তখন একটু ধারণা পাইছি, বাট পরে চিন্তা করলাম যে হোয়াই নট ক্লাসটা যে অরফিউসের গল্পটা ক্লাস আমার ঠিক আছে, বাট দিবা মিস যদি আসে এত সুন্দর করে যদি বোঝায় তাহলে ক্লাসটা হয়তো আর একটু ইন্টারেক্টিভ হবে, আরো সুন্দর হবে। আই হোপ এমনটাই হয়েছে এবং তোমরা সকলেই তার ক্লাসটা পছন্দ করে তার গল্পটা বা তার শিক্ষাটা তোমরা এনজয় করেছো, ভালো লেগেছে তোমাদের সকলের কাছে। সবাইকে বুঝতে পেরেছো না? গল্পটা বুঝতে পারলে আমরা আর 5 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে আমরা পরবর্তী ফিল ইন দ্য গ্যাপস এটা একটু ফিল আপ করার চেষ্টা করবো। সবাই একটু জানাও যে সকলে কি বুঝতে পারছো কিনা গল্পটি, যে ঘটনা কেন আসছে, অরফিউস কেন বিখ্যাত। অরফিউস তোমার তার সৌন্দর্যে বাজনা যে বাদ্যযন্ত্র লায়ার বলা হয়ে থাকে, এটা তারের যে বাদ্যযন্ত্র গিটারের মতো করে হয়তো বা, ওই জিনিসটা হচ্ছে তোমার তার পছন্দ হয়েছিল, তাকে তার ভালো লেগেছিল, মানে সকলের ভালো লেগেছিল। ওই জিনিস থেকে তোমার হচ্ছে তার বিখ্যাত হওয়া বা সেই জিনিসটি দিয়েই সবাইকে সে মনোমুগ্ধ করে ফেলতে পারতো। সো বাট আনফরচুনেটলি তার ওয়াইফও মারা যায় এবং পরবর্তীতে সেও তাকে হত্যা করা হয়। তারা পরবর্তীতে হয়তোবা যে স্বর্গ যেটাকে বলি আমরা সেখানে গিয়ে তারা একসাথে হয়েছে বা একসাথে সেখানে আছে। ওকে, সো ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে আমাদের পরবর্তী লাস্ট যে পার্টটা রয়েছে সেখানে চলে যাই। আমাদের হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, সেখানে আমরা চলে যাচ্ছি। কি বলেছে দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড দেন ফিল ইন দ্য গ্যাপস টেকিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম ইচ অফ দ্য লিস্ট given below in the 5 columns. So এখানে আমরা তোমাদের যে প্যাসেজটা দেখি, তোমাদের বইটা একটু ওপেন করবে সবাই, বইতে দেখি তো একটু জাস্ট 1 মিনিট। আমাদের এটাকে উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ, কেউ কি বলতে পারবে আমাকে এটা উইথ ক্লুজ অর উইদাউট ক্লুজ? আমাদের বইতে কি উইথ ক্লুজ নাকি উইদাউট ক্লুজ দেওয়া ছিল? 1 মিনিট। আমরা যদি প্যাসেজে চলে যাই ডিরেক্টলি, ইয়েস এটা আমাদের হচ্ছে হ্যাঁ উইদাউট ক্লুজই ছিল, রাইট। সো উইদাউট ক্লুজ এখানে দেওয়া আছে। এখানে বেসিক্যালি বলছে যে আমাদের প্যাসেজ যেটা আছে, যে গল্পটা আছে আর ফিল্ডের যে গল্পটা, ওই গল্পটা একটু ফিল আপ করতে আমাদেরকে। গল্প যদি না জানি ফিল আপ করতে কিন্তু পারতাম না। সো আলটিমেটলি
যে গল্পটা বলেছে দিবাবিজ তোমাদেরকে, সেই গল্পের প্রেক্ষিতে আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। চলো প্রথমত কি বলছে দেখো তো, এখানে এখানে বলছে যে অরফিউস ওয়াজ দ্য সন অফ অ্যাপোলো অ্যান্ড মিউজ ক্যালিওপ, মানে তোমার হচ্ছে অ্যাপোলো অ্যান্ড মিউজ ক্যালিওপ এর দুজনের সন্তান হচ্ছে কি আমাদের অরফিউস। হিজ ফাদার প্রেজেন্টেড হিম এ লায়া অ্যান্ড টট হিম টু ড্যাশ আপন ইট। লায়ার বলতে এই চিত্রে যেটা বললো আমাদের হচ্ছে বাদ্যযন্ত্র, একটা বিশেষ বাদ্যযন্ত্র যেটার প্রতি কি অরফিউস খুব ভালো বাজাতে পারতো, এবং তার এই শব্দ শুনে সবাই খুবই মুগ্ধ হয়ে পড়ছিল। যেমন আমাদের অনেকে বিখ্যাত যে জিনিসগুলোতে বিখ্যাত থাকে, মানে পশু পাখি সবাই হচ্ছে তার ওই গল্প শুনে, মানে তোমার হচ্ছে ওই বাদ্যযন্ত্র শুনতে চলে আসছে। যেমন আমাদের একজন নবী আছে দাউদ আলাইহিসসালাম, আমি যদি নামটা ভুল না করে থাকি, দাউদ আলাইহিসসালাম হচ্ছে, অথবা দাউদ, মেবি দাউদ নাকি হচ্ছে আইয়ুব, হ্যাঁ নামটা মনে নেই, তবে একজন নবী আছে আমাদের ইসলাম ধর্মে। তার যে কোরআন শরীফ পড়ার যে গায়কী, সরি আমাদের যে তেলাওয়াত, যে তেলাওয়াত এত সুন্দর করে তেলাওয়াত করতে পারতো, তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্র থেকে মাছ তীরে চলে আসতো, বা পশু পাখিরা তার দরবারে চলে আসতো। তো এমন কিছু বিখ্যাত বা হচ্ছে কিছু ক্যারিশমা বলি, কিছু গুণ কিছু কিছু মানুষের রয়েছে যার জন্য সে পৃথিবী বিখ্যাত, এবং মানুষ তাকে আলাদা করে শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসে। তো এই অরফিউজের তেমন একটি গুণ ছিল হচ্ছে উনি লায়ারের যে বাদ্যযন্ত্র রয়েছে এটাকে খুব ভালো মতো বাজাতে পারতো, এবং সুন্দর মতো করে হচ্ছে উনি প্রেজেন্ট করতে পারতো। So, সবাই তাকে খুব পছন্দ করতে ভালোবাসতো। তো এখানে বলছে দেখো তার বাবা তাকে লায়ার কিভাবে বাজাতে হবে, প্রেজেন্ট করতে হবে সেটা শিখাইছে, and taught him to dash upon it, to play upon it, এবং তাকে লায়ার কিভাবে বাজাতে হবে, কিভাবে এটা নিয়ে তোমার হচ্ছে গান গাইতে হবে বা ইউজ করতে হবে, এই সমস্ত বিষয়গুলো কি তার বাবা তাকে শিখিয়েছে। সো taught him to play upon it, which he did to such perfection that nothing could withstand the dash of his music। মানে বলেছে যে মানে পরবর্তীতে সে তার বাবার কাছ থেকে শিখছে, গুরুর কাছ থেকে শিখছে, কিন্তু গুরুর কাছ থেকে শিখে শিষ্য সবচাইতে বিখ্যাত হয়ে পড়ছে, হইতেই পারে। তেমনি অরফিউস তার বাবার কাছ থেকে লায়ার বাজানো শিখছে, বাদ্যযন্ত্র বাজানো শিখছে, বাট পরবর্তীতে সে খুবই দক্ষ হয়ে পড়ছে এটার প্রতি, এবং এমন দক্ষ হওয়া হয়েছে, এমন স্কিলফুল সে হয়েছে যে কোন জিনিস তার এই পারফেকশনের বিরুদ্ধে তার সামনে অন্য কোনো বাদ্য মানে অন্য কেউ এত সুন্দর করে বাজাতে পারবে না। স্ট্যান্ড মানে বুঝে হচ্ছে এগেইনস্ট, তার সামনে মানে তার বিপক্ষে কেউ এত সুন্দর করে লায়ার বা বাদ্যযন্ত্র বাজাতে পারবে না, এমন একটা অবস্থানে সে গিয়েছিল, একটা পারফেক্ট পজিশনে সে গিয়েছিল। সো বলছে দেখো such perfection that nothing could withstand the dash of his music, the charm of his music, তার যে সৌন্দর্য, তার যে অবাক করার যে গুণগুলো, এটা সে কখনোই কি করতে পারবে না, তখন নষ্ট করতে পারবে না, এগেইনস্ট এর বিপক্ষে কাজ করতে বা দাঁড়াতে পারবে না। সো উইথস্ট্যান্ড দ্য চার্ম অফ হিজ মিউজিক বা বিউটি হতে পারে, এখানে আমরা একটা ওয়ার্ড ইউজ করতে পারি বিউটি অফ হিজ মিউজিক, তার মিউজিকের সৌন্দর্য সে কি কখনো কি করতে পারবে না, তার সামনে কেউ দাঁড়াতে পারবে না বা কেউ তোমার হচ্ছে করতে পারবে না। এনিওয়ে এরপরে দেখো নট অনলি হিজ ফিলো মর্টালস বাট ড্যাশ অ্যানিমালস। আচ্ছা তো কি বলছে দেখো, বলছে শুধুমাত্র ফিলো মর্টালস বলতে বুঝো হচ্ছে তার যে সদস্যরা রয়েছে, তার যে অনুসারীরা রয়েছে, মানে আমাদের যে অরফিউজ অনুসারীরা, মানে একজন মানুষকে কারা ভালোবাসে সাধারণত তার অনুসারীরা ভালোবাসে। তো বলছে শুধুমাত্র মানুষের তার অনুসারী না, অরফিউজের বাদ্যযন্ত্রকে, তার যে গায়কী স্টাইল, তার এই গুণকে পশু পাখিরা পর্যন্ত ভালোবাসতো। পশু পাখিরা তার এই জিনিসটা এই সাউন্ডটা শুনে দূর দূরান্ত থেকে চলে আসতো শোনার জন্য, তার সামনে বসে সেই জিনিসগুলো মানে পশু পাখিরা শুনতো। গাছপালাও সেখান থেকে নাকি হচ্ছে নিচু নেমে এই জিনিসগুলো শোনার চেষ্টা করছে। রূপকথার গল্পের মতো করে এটা বোঝানো হয়। এখানে যেটা বলছে নট ইজ ফিলোমর্টালস বাট ড্যাশ অ্যানিমালস, বাট কি হতে পারে, বাট দা অ্যানিমালস, মানে ওই অ্যানিমাল গুলো, জীব জন্তুও কি তার এই জিনিসগুলো শুনতো। অ্যানিমালস ওয়ার সফটেন্ড বাই হিজ মিউজিক, মানে তার এই মিউজিক শুনে প্রত্যেক মন গলে যেত, একদম সফট, মনটা একদম সফট হয়ে যেত। যারা খুব হার্ড, খুব কি বলে এটাকে ক্রুয়েল মন মানসিকতা, নিষ্ঠুর মন মানসিকতা নিয়ে চলে, তারাও এই অরফিউজের যে সাউন্ডটা বাদ্যযন্ত্রটা শুনে খুব মুগ্ধ হয়ে পড়তো, এবং সফট একটা হার্ড তারা সে ফিরে পাইতো বা খুঁজে পাইতো। তারপরে দেখো কি বলছে, দ্য ভেরি ট্রিজ অ্যান্ড রক্স, মানে হচ্ছে গাছপালা, ট্রিজ অ্যান্ড রক্স কি শিলাগুলো, যে পাথর রয়েছে, শিলা রয়েছে, তারাও কি হইতো ওয়ার চার্মড বাই হিজ মিউজিক, তার মিউজিক শুনে সবাই আমার পুরো মুগ্ধ হয়ে পড়তো। তো রক্ত আসলে প্রাণ নাই, বাট ওই যে আমাদের পৌরাণিক মিথ এটা, সেখান থেকে কথাগুলো বলা যে ট্রিজ অ্যান্ড রক্স সবাই তোমার হচ্ছে মুগ্ধ হয়ে পড়তো বাই হিজ মিউজিক। দ্য ফর্মার ক্রাউডেড ড্যাশ হিম অ্যান্ড দ্য লেটার relaxed some of dash hardness softened
বাই হিজ নোটস, মানে আরো অনেক ব্যক্তিরা ছিল, ফর্মার ক্রাউডের মানে অনেক মানুষ ছিল যারা তোমার হচ্ছে এই অরফিউজের সাউন্ড শুনে নিজেদের যে হার্ডনেস, নিজেদের যে কঠোরতা, এই কঠোরতাকে সরিয়ে ফেলে একটা সফটনেস, নিজেদের মধ্যে একটা সফটনেস নিয়ে আসতে পারছে। দ্যাট মিনস অরফিউজের যে সাউন্ডটা, গায়কী ভাবটা, গুণাবলী দেখে সে মানুষকে কন্ট্রোল করতে পারতো, মানুষের মনকে সে ভালোর দিকে নিয়ে যেতে পারতো। তো বুঝতে পেরেছো এখানে বেসিক্যালি কি হবে তাহলে? ফর্মার ক্রাউডেড অ্যারাউন্ড হিম, মানে তার আশপাশে যত মানুষ ছিল, যত পিপল ছিল, সবাই তাদের মনটাকে বিগলিত করে একটা সফট মনের মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারছে। এন্ড দ্য লেটার রিল্যাক্স সাম অফ দেয়ার হার্ডনেস সফটেন্ড বাই হিজ নোটস। সো মোটামুটি এই হচ্ছে অরফিউজের গল্প। তার লেটার আনফরচুনেটলি সে হয়তো তাকে মেরে ফেলছে হয়তো মানুষ, সে তার ওয়াইফ একসময় এখন হয়তো বা হেভেনে বা তোমার হচ্ছে স্বর্গে তারা বসবাস করছে, বাট স্টিল তার ওয়াইফের প্রতি যে ভালোবাসা ছিল অরফিউজের, আমরা দেখছি কি অরফিউজের ওয়াইফের প্রতি ভালোবাসা এবং বেহুলার হাজবেন্ডের প্রতি ভালোবাসা। সো আজকের ক্লাসটা মোটামুটি ভালোবাসা রিলেটেডই ক্লাস। সো এই ভালোবাসা নিয়ে তোমাদের জীবনে সঠিক মানুষকে তোমরা খুঁজে পাওয়ার চেষ্টা করবা সবসময়, যাদেরকে নিয়ে তোমরা সুখে শান্তিতে ফিউচার বিল্ড করতে পারবা, তৈরি করতে পারবা, সেদিকে তোমরা হচ্ছে ট্রাই করার চেষ্টা করবা। বাট কখনোই ওয়েস্ট অফ টাইম, সময় নষ্ট করার জন্য কোনো জিনিস করবা এইদিকে না যায় উত্তম। ইয়েস, দাউদ আলাইহিস কথা বলেছিলাম ভাইয়া তখন হয়তো। সো ইয়েস, এটাই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাসের মূল জিনিস ছিল। আমাদের লেসন 2 তে এটাই আছে, আর তেমন কিছু নাই। আমাদের হচ্ছে নেক্সট দুটো লেসন, গাজী পীর এবং তোমার হচ্ছে হারকিউলেস। উনিও শক্তিশালী একজন দৈত্যের বিরুদ্ধে লড়াই করছে, শক্তিশালী একজন নায়ক হিসেবে নিজেকে প্রেজেন্ট করছে তার লাইফের ক্ষেত্রে। এটা আমরা জানবো নেক্সট যে ক্লাসটা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের উপরে হবে, সেই ক্লাসটা হয়তো বা ভাইয়া নিতে পারে বা অন্য একজন টিচার নিতে পারে। সেই ক্লাসে আমরা বাকি লেসন গুলো নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে কিনা? সবাইকে সবকিছু বুঝতে পেরেছো? 5:34 বেজে গেছে, আমাদের ওয়াক্ত শেষ হয়ে যাবে ভাইয়া, সময় আর একদমই নিচ্ছি না। সবাই আশা করি বুঝতে পেরেছো সবকিছু। নেক্সট ক্লাসের জন্য সবার শুভকামনা থাকবে। এন্ড এখন দ্রুত ক্লাসটি শেষ করে ওযু করে নামাজ পড়ো, যাদের নামাজ বাকি আছে। ওকে ওকে, তানজিরুল হক সহ যারা সবাই আছো এখানে, সবাইকে বলছি ভাইয়া, সবাই হচ্ছে দ্রুত গিয়ে নামাজটা পড়ে ফেলবে। এন্ড দেখা হবে। টিল দেন, নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকো। নেক্সট ক্লাস সারা পরবর্তী এন্টায়ার লাইফ তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টেক কেয়ার। ওকে ওকে। আচ্ছা, হোমওয়ার্কের কথা বলছিলাম আমরা, তাই না? হোমওয়ার্ক, এখন হোমওয়ার্ক কি দেওয়া যায় তোমাদেরকে? তোমরা বলো কি এই ক্লাসে কি কি করছো, আমরা যা যা করছি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, আর সেটা হচ্ছে আমাদের টেনএমএস কোথায় সাবমিট করবো হচ্ছে আমাদের ডিসকর্ড অ্যাপে। আমাদের ডিসকর্ড অ্যাপে সাবমিট করতে পারো। সেকেন্ডলি আমাদের টেনএমএস এসএসসি এইচএসসি গ্রুপে, ঠিক আছে, সেখানে সাবমিট করতে পারো আমাদের এসডব্লিউটা। ঠিক আছে কিনা? সো ডিসকর্ড অ্যাপ এবং টেনএমএস এসএসসি এইচএসসি গ্রুপে, ফেসবুক যে গ্রুপটা রয়েছে সেখানে তোমার এগুলো সাবমিট করবা। সেখানে কি সাবমিট করবা? সাবমিট করবো হচ্ছে আজকের ক্লাসে আমরা যা যা শিখেছি, বেহুলা লক্ষিন্দর সম্পর্কে শিখেছি এবং আমরা অরফিউজ সম্পর্কে শিখেছি। এই দুটো ক্লাসের সামারিটা, মানে এক্সট্রা করে লেসন থেকে সামারি আকারে তোমরা সামারিটা উপস্থাপন করবা, বেহুলা লক্ষিন্দরের সামারিটা উপস্থাপন করবা। আর অরফিউজের যে গল্পটা, এই গল্পটা তোমরা গল্প আকারে, মানে ছোট করে গল্প আকারে এখানে তুলবা। মানে দিবামিস যা তোমাদেরকে শিখিয়ে গেছে সেটা তোমার ছোট্ট করে গল্প আকারে লিখে ভাইয়াকে জানাবা যে তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আর তোমাদের হচ্ছে যে বেহুলা লক্ষিন্দরের যে গল্পটা, সেটাও মোটামুটি সামারি আকারে লিখে ভাইয়াকে পাঠাবা। তো দুটো সামারি, অরফিউজের গল্প এবং তোমার হচ্ছে বেহুলা লক্ষিন্দরের গল্প, এই দুটো গল্প সামারি আকারে লিখে আমাদের টেনএমএস এসএসসি এইচএসসি গ্রুপ, ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে, অথবা ডিসকর্ড কমিউনিকেশন অ্যাক্সেস তোমরা সেখানে সাবমিট করতে পারো। ইভেন দুই জায়গাতেই সাবমিট করো, তাতে কোনো সমস্যা নাই। এতে কি হবে? তোমাদের পরিচিতি বাড়বে, তোমাদের সবাই চিনবে জানবে, অলসো তোমাদের একটা ব্র্যান্ডিং সেখানে হয়ে যাবে। তো টিল দেন, টেক কেয়ার, বাই বাই। নেক্সট ক্লাস পর্যন্ত আবার দেখা হবে। ভালো থাকো সবাই, সময় নিচ্ছি না আর, নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, শেষ করে দিচ্ছি।